বৃন্দাবনের গোবর্ধন পরিক্রমা করতে এসে আমি কার দর্শন পেলাম, যে দর্শন মাত্রই আমার হৃদয়ে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হলো। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আজ আমরা করব বৃন্দাবনের সেই গোবর্ধন পরিক্রমা। আর এই পরিক্রমা করতে করতে আমরা জেনে নেব এই গোবর্ধনের অলৌকিক লীলা এবং দর্শন করব সেই অলৌকিক স্থানগুলোকে, যেগুলো দর্শন করলে আপনাদের হৃদয় এবং মন দুটোই যেন পবিত্র হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো বৃন্দাবনে এসেছেন, কিন্তু আপনারা বুঝে উঠতে পারেননি কেমনভাবে করবেন এই গোবর্ধন পরিক্রমা, আর কোথা থেকেই বা শুরু করলে ঠিক হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করেছি, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজ আপনাদের আমি দর্শন করাবো এই গোবর্ধন পরিক্রমা, এবং এই গোবর্ধন পরিক্রমা আমরা কোথা থেকে স্টার্ট করেছি আর কোথায় সমাপ্ত করেছি, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রিয় বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আমাদের পরিক্রমাটি কোথা থেকে স্টার্ট করেছি সেটি আপনাদের দেখিয়ে রাখি। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে সেই দানঘাটি। সেই দানঘাটি থেকেই কিন্তু আমাদের এই পরিক্রমা শুরু করেছিলাম। শুধুমাত্র আমরা নয়, প্রত্যেকেই এই দানঘাটি থেকে শুরু করে, কিন্তু অনেক সময় আপনারা বুঝতে পারেন না, যে কারণেই আপনারা কিন্তু অনেকেই ভুল করেন, যে ভুলটা আপনারা পরবর্তীতে আর করবেন না। এই দানঘাটিতে প্রণাম নিবেদন করবেন, দর্শন করবেন, এবং তারপরে কিন্তু এই পরিক্রমাটি আপনারা স্টার্ট করবেন। ধরুন আপনারা রয়েছে বৃন্দাবনের যে কোনো প্রান্তে, সর্বপ্রথম টোটো নিয়ে আপনাকে এই স্থানে আসতে হবে। এই দানঘাটি মন্দিরের অপোজিট সাইড থেকেই কিন্তু আমাদের আজকের পরিক্রমাটি শুরু করেছি, এবং আপনারাও পরবর্তীতে শুরু করবেন। একদম সুন্দরভাবে সরল ভাষায় আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যাতে বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই লোহার শেকল, যার অপোজিট সাইড থেকেই কিন্তু আমাদের এই পরিক্রমা শুরু হবে। তো সর্বপ্রথম আপনারা কি করবেন বলুন তো? এই যে শেকলটি, ঠিক এইখানেই আপনারা একটা দণ্ডবাত প্রণাম করে নেবেন। আর প্রণাম করার সময় এই যে গোবর্ধনের কাছে প্রার্থনা করবেন আপনাদের এই পরিক্রমা যেন সুন্দরভাবে হয়। দেখতে পাচ্ছেন, ভক্তরা এখানে কিন্তু সুন্দরভাবে দণ্ডবাত করছেন, এবং দণ্ডবাত করে এই পরিক্রমাটি তারা কিন্তু শুরু করেছে। দেখুন, এই পরিক্রমাটি অনেকেই অনেক রকমভাবে করেন। কেউ দণ্ডবাত করতে করতে করেন, কেউ বা পায়ে হেঁটে করেন, আর আমরা কিন্তু করছি পায়ে হেঁটে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা রুমেতেই আপনাদের জুতোটাকে খুলে রেখে আসবেন, কেননা এই গোবর্ধন হচ্ছে ভগবান, এবং এই গোবর্ধন হচ্ছে অভিন্ন, যে কারণে এই গোবর্ধনের উপর জুতো পরে বা চপ্পল পরে আপনারা কিন্তু করতে পারবেন না। এবার ধরুন আপনাদের পায়ের প্রবলেম রয়েছে, বর্তমান সবের পায়ের প্রবলেম কারই বা না আছে বলুন তো? তো সেক্ষেত্রে আপনাদের জন্য মোজা পাওয়া যায়, বড় বড় যে মোটা মোটা মোজা আছে, সেগুলো পরে কিন্তু আপনারা এই পরিক্রমা করতে পারেন। তো এই পরিক্রমায় আপনারা কেমনভাবে আসবেন? ধরুন আপনারা রয়েছেন বৃন্দাবনের যে কোনো প্রান্তে, সেই প্রান্ত থেকে আপনাকে সর্বপ্রথম একটা টোটো নিয়ে চলে আসতে হবে এই দানঘাটিতে। আর এই দানঘাটিতে আপনারা প্রণাম নিবেদন করার পর যেসব রিচুয়ালগুলো আছে আপনারা করে এই পরিক্রমা শুরু করবেন। তারপরেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই পরিক্রমাটি আপনি কোথা দিয়ে করবেন। এই যে দেখতে পাচ্ছেন, পরিক্রমা করার পথে রাইট সাইডে একটি গোবর্ধন পর্বতের ভেতর দিয়ে একটি পরিক্রমা যায়, এবং আরেকটি যায় রাস্তার ওপর দিয়ে। আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোথা দিয়ে করবেন। তবে আপনি যদি আমার কথা শোনেন, আমি আপনাদের বলবো এই গোবর্ধন পর্বতের ভেতর দিয়ে আপনারা পরিক্রমাটি করবেন। তাহলে কি হবে বলুন তো? পরিক্রমাটি একদম গোবর্ধনের গা ঘেঁষে যাবে, আর আপনাদের কিন্তু পরিক্রমাটি অত্যন্ত সুন্দর এবং মনোরম লাগবে। আর এই পরিক্রমা মার্গের পথে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো কিন্তু আপনারা দর্শন করতে পারবেন, যেটা রাস্তা দিয়ে গেলে আপনারা কিন্তু পারবেন না। এবার কি বলুন তো, অনেকেই পায়ে হাঁটতে পারেন না, সেক্ষেত্রে আপনাদের বলবো পায়ে হাঁটতে না পারলে আপনারা এগুলো অ্যাভয়েড করুন। কিন্তু এই টোটোতে করে পরিক্রমা করার মানে ঠিক আমার এটা পছন্দ নয়, সেক্ষেত্রে আপনারা কোনো কিছুই দেখতে পাবেন না। যাই হোক, আপনারা কিন্তু এখন দর্শন করছেন সেই গোবর্ধন পরিক্রমা, আর আমরা কিন্তু আছি সেই গোবর্ধন পর্বতের একদম ভেতরে। এটি হচ্ছে সেই পরিক্রমা মার্গ। এই পরিক্রমা মার্গ দিয়েই কিন্তু আমরা পরিক্রমা করছি, এবং পরিক্রমা করতে করতে অনেক নীল গাই, আরও অনেক কিছু দেখতে পাবেন। বান্দর সেনা দেখতে পাবেন, তারপর দেখতে পাবেন অনেক গোমাতা, এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, সেগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলবেন। এখানে কিন্তু অনেকেই আছে আপনাকে ফোর্স করবে, একটা বাচ্চা কোলে নিয়ে বলবে সেই বাচ্চার জন্য দুধ খাওয়ার জন্য তাকে কিছু টাকা দিন। এদের থেকে দূরে থাকবেন।
মানে এরা কিন্তু প্রচুর ফ্রড। যাই হোক, এগুলোর থেকে একটু দূরে থাকবেন। দেখতেই পাচ্ছেন। আর এই যে কলটি দেখতে পাচ্ছেন, এটা একটা ইউনিক কল। এই কলটি কিন্তু আমি এই বৃন্দাবন পরিক্রমায় এই গোবর্ধনেই দেখতে পেয়েছি। মানে একবারে চাপ দিলে দুটো নল দিয়ে কিন্তু জল পড়বে। সত্যি এগুলো কিন্তু ভীষণ মজার, জানেন তো? আর আপনারা যখন করবেন তখন ভীষণ ভালো লাগবে। এবার অনেকেই বুঝতে পারেন না, অনেকেই কী করেন, অনেকেই আবার আমাদের সঙ্গে পরিক্রমা করতে চান। আপনারা যদি চান আমাদের সঙ্গেও করতে পারেন। আমাদের যে ফেসবুক পেজটি আছে মায়াপুর ব্লগ নামে, সেখানে আপনারা এসএমএস করবেন। এসএমএস করে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আমি যোগাযোগ করে নেব। অনেকেই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, জানেন তো, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কেননা আমি বৃন্দাবন পরিক্রমা করছি তো এই মুহূর্তে একটু ব্যস্ত আছি। আমি ফ্রি হয়ে প্রত্যেককে কথা দিচ্ছি, প্রত্যেককে ফোন করে নেব, কেমন? আর এই ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন, যাতে তারা দেখতে পারে। আশা করি আপনাদের এই গোবর্ধন পরিক্রমাটি ভীষণ ভালো লাগবে, জানেন তো? এই পরিক্রমা করার পথে আপনাকে কিন্তু কখনো কখনো এই পাথুরে পথ দিয়ে অতিক্রম করতে হতে পারে, কখনো বা ধুলোমাখা পথ দিয়েও আপনাকে অতিক্রম করতে হবে। সেই সমস্ত কিছু বিষয়টা আপনাকে কিন্তু মেনে নিতে হবে। এই গোবর্ধন পরিক্রমা বা বৃন্দাবন পরিক্রমা করতে হলে আপনার মনের মধ্যে কোনো অভিযোগ নিয়ে আসবেন না। কেন বলুন তো? কেননা একটু সমস্যা তো হবেই, বলুন। তো সেই সমস্ত সমস্যা আপনাকে মেনে নিতে হবে। প্রিয় বন্ধুরা, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই পরিক্রমাটি কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। গত বছর আমি কিন্তু এনেছিলাম ব্যাগ ভরে অনেক টফি বা লজেন্স, যেগুলো কিন্তু আমি এখানকার বাচ্চাদের আমি দিয়ে থাকি। শুধু আমি নয়, যারা আসেন প্রত্যেকেই দিয়ে থাকেন। আর তাদের সঙ্গে এমন দুর্ঘটনা অনেকবারই ঘটেছে, যে কারণেই তারা কিন্তু এমন কাজ করা এখন বন্ধ করে দিয়েছে। কেননা গত বছর আমি যখন লজেন্স দিতে আরম্ভ করি, তখন আমাকে ঘিরে ধরে বেশ কয়েকটা বালক। তার কিছু দৃশ্য, আগের বছরের কিছু দৃশ্য এখানে আমি দেখাবো। ঠিক এই যে স্থান, এই স্থানের পরই ঘটেছিল এই দৃশ্যটি। আমাকে পুরো ঘিরে ধরে, আমার পকেট থেকে কুর্তার পকেট থেকে কিন্তু মোবাইলটা তারা বের করে নিতে যায়। যদিও বা রাধারানীর অশেষ কৃপা, এক্ষেত্রে আমার মোবাইলটা বেঁচে গেছিলো, কিন্তু পরবর্তীতে মোবাইলটা কিন্তু আর বাঁচাতে পারিনি। দেখতে পাচ্ছেন তো, এরা কিন্তু প্রচণ্ড পাজি আর প্রচণ্ড দুষ্টু। যাই হোক, একটু আগেই আপনাদের বললাম যে কোনো অভিযোগ নিয়ে আসবেন না। কিন্তু কি বলুন তো, আমরা তো মানুষ, আমাদের ধৈর্য শক্তিটা একটু কম। ওরা কিন্তু প্রচুর পাজি, ওদের থেকে একটু অ্যাভয়েড করে চলবেন। এছাড়া আরও অনেক মায়েদের কোলে বাচ্চা নিয়ে আপনাদের কাছে যাবে, যে দুধের জন্য তারা আপনার কাছে টাকা চাইবে। আপনি যদি ছেলে এবং ইয়াং মানুষ হন, দয়া করে এদের থেকে দূরে থাকবেন। এবার কি বলুন তো, অনেকেই গ্রুপের সঙ্গে করে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সিঙ্গেল করলে এই সমস্যাগুলো আপনাকে কিন্তু পড়তে হবে। এবার কি বলুন তো, অনেকেই আবার আছেন এই পরিক্রমাটি না রাত্রে করেন, কিন্তু আপনাদের কাছে হাত জোড় করে বলবো যে রাতে পরিক্রমা করবেন না। কেন বলুন তো? রাতে অনেকেই ভাবেন যে একদম পুরো নিরিবিলিতে করবেন, কিন্তু এটা কিন্তু উচিত না। এটা কিন্তু কলিযুগ, যে কারণে আপনাকে অনেক সমস্যা পড়তে হবে। আপনি সাধু সন্ত, কিন্তু আপনার মূল্যবান কি বলবো, আপনার পকেটে 10 টাকাও এরা কিন্তু ছেড়ে দেবে না। এই বিষয়গুলো আপনাকে মানতে হবে। একটু সকালের দিকে আপনারা পরিক্রমা স্টার্ট করবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা নেই। আর এই যে আমাদের পরিক্রমাটি, এই পরিক্রমাটি কিন্তু 21 কিলোমিটার, যেটি গুগলে সার্চ করে আপনারা দেখতে পাবেন। কিন্তু যদিও বা 21 কিলোমিটারের বেশ খানিকটা বেশি হয়, 25 থেকে 26 কিলোমিটারের এই যাত্রাপথটি আমাদের হয়। আর এই পরিক্রমার সময় আমাদের দু ধরনের পরিক্রমা হয়, একটা হয় ছোটি পরিক্রমা, আর একটা হয় বড়ি পরিক্রমা। তো আপনারা যখন পরিক্রমা করছেনই, তখন মনে রাখবেন আপনারা করবেন সম্পূর্ণ পরিক্রমাটি। প্রিয় বন্ধুরা, অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই পরিক্রমাটি যখন আপনি করবেন, অনেকেই দেখবেন এই পাহাড়ের উপর এই গোবর্ধন পর্বতের উপর উঠে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু উঠবেন না। কেন বলুন তো? কেননা এই গোবর্ধন পর্বতে ওঠার অনুমতি শুধুমাত্র যারা ব্রজবাসী আছেন তাদেরই। আর ভুলেও এই গোবর্ধন পর্বত থেকে এক টুকরো পাথরও আপনারা কিন্তু বাড়িতে আনবেন না। অনেকে হয়তো আপনারা ভাবেন যে এই পর্বতের মধ্যে আপনারা আছেন, এই গোবর্ধন পর্বতটাকে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেবা করবেন না, একদমই নয়। যদি কোনো ব্রজবাসী এই গোবর্ধন পর্বত থেকে আপনার গৃহে এসে এই গোবর্ধনকে দিয়ে যায়, তবেই আপনি এই গোবর্ধনের সেবা করতে পারেন। দেখুন, আপনি কিন্তু তাদেরকে ইনভাইট করতে পারেন না যে আমাকে একটা গোবর্ধন দিন, এরকমও বলতে পারেন না। তারা যদি নিজের ইচ্ছায় দেয়, তবেই কিন্তু আপনি এর সেবা করতে পারেন। তাছাড়া বৃন্দাবন থেকে একটা তরুলতা, একটা গাছের পাতা, এমনকি ধূলিকণা, সেটি নিয়ে যাওয়ার মতন কোনো অনুমতি কিন্তু রাধারানী আপনাকে দেয়নি। কেন বলুন তো? কেননা তারা প্রত্যেকেই ব্রজবাসী, এই বৃন্দাবন ভূমিতে তারা থাকতে চান। যে কারণে এই স্থান থেকে যদি আপনি নিয়ে যান,
তাহলে আমাদের কিন্তু হবে ভীষণ অপরাধ। দেখুন, আমরা তো কলির জীব, শুধু শুধু আমাদের কেন দরকার এমন অপরাধ নেবার? যাই হোক, আমরা কিন্তু এখন করছি এই গোবর্ধন পরিক্রমা, আর এই পরিক্রমার পথে একটু সতর্ক থাকবেন, কেননা বৃন্দাবন এমনই একটি স্থান, এটা হচ্ছে নিখুঁত স্থান। এই স্থানে এসে ভুলেও যেন কোনো অপরাধ না হয়, এই বিষয়ে আমাদের কিন্তু একটু সতর্ক থাকা উচিত। তো চলুন, গোবর্ধন পরিক্রমা করতে করতে এই গোবর্ধন লীলাটা আমরা একটু জেনে নিই। আপনারা প্রত্যেকেই জানেন এই গোবর্ধন লীলা সম্পর্কে কিছু না কিছু। তো ভগবানের কথা তো শুনতে আপনাদের ভালো লাগবে। এই যে বৃন্দাবন বা ব্রজবাসী, এটি কিন্তু একটা সময় নন্দঘোষ ছিলেন এখানকার রাজা, যে কারণেই তারা কিন্তু এখানে প্রচুর গোচায়ন করতেন। তো এখানকার এই বৃন্দাবনের এই যে নন্দঘোষদের, তাদের মেইন জীবিকা ছিল গরুর দুধ, দধি, ননি, ঘি, এই সমস্তই ছিল তাদের প্রধান জীবিকা। প্রিয় বন্ধুরা, আর এই গোবর্ধন পর্বতের উপর নন্দঘোষের কয়েক লক্ষ গাভী ছিল, যেগুলো কিন্তু এর উপরে চারণ করা হতো, মানে এর উপর দিয়ে চড়ে বেড়াতো। প্রিয় বন্ধুরা, যে কারণেই কিন্তু বৃন্দাবনবাসীরা তখন ইন্দ্রের পুজো করতেন, কেননা ইন্দ্র যদি বৃষ্টি না দেয় তাহলে তো ঘাস হবে না, আর ঘাস না হলে গরু খাবে কোথা থেকে? যে বিষয়গুলোকে কেন্দ্র করে তারা কিন্তু ইন্দ্রের পুজো করতেন। তো একটা সময় আসলো যখন ইন্দ্রের পুজোর সময় এসেছে, তখন কিন্তু নন্দঘোষ এবং এই ব্রজবাসীরা তারা কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে উঠলেন ইন্দ্রের পুজোর আয়োজনের জন্য। আর এই বৃন্দাবনে তখন ইন্দ্র পুজোটা সব থেকে বড় ধুমধাম করে হতেন। তো ভগবান কৃষ্ণ যখন 5 বছর বয়স ছিলেন, ঠিক তখন নন্দবাবার কাছে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি করছো এগুলো? ব্রজবাসীরা কেন আজ এত ব্যস্ত, আর কিসেরই বা পুজো করার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছে প্রত্যেকে? তখন নন্দবাবা ভীষণ ব্যস্ত, বোঝেনি তো, বাড়িতে কোনো যদি অনুষ্ঠান হয়, বাড়ির যিনি কর্তা থাকেন তেনার তো একটু ব্যস্ততা থাকেনি। আর ভগবান কৃষ্ণ কেমন দুষ্টু সেটা তো কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন। তো যাই হোক, তখন নন্দবাবাকে বারবার জিজ্ঞাসা করছেন। নন্দবাবা দেখছে তো মহা মুশকিল, ছেলের কাছে তো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে তো ও একটা উত্তর দেব, আর একটা প্রশ্ন আবারও করবে। তোর থেকে বাবা ওকে আমি সংক্ষেপে বলে দিই, বাবা আমরা ইন্দ্র পুজো করছি। তখন কৃষ্ণ বলছে, ইন্দ্র পুজো করছো? কেন করছো বাবা ইন্দ্র পুজো? তখন দেখছে তো ভারী মুশকিল, এ তো ছেলে তো আরও কোশ্চেন করছে। দেখো, ইন্দ্র হচ্ছে মেঘ বা এই যে বৃষ্টি বর্ষা করেন তো তিনি, যে কারণে তিনি যদি বৃষ্টি বর্ষা না করেন তাহলে ব্রজে ঘাস হবে না, ঘাস না হলে আমাদের গোমাতারা খাবে কি বলো তো? তো বলছে, ও আচ্ছা, ইন্দ্র পুজো করলে বুঝি বৃষ্টি হয়? তো এটা জাস্ট একটা মস্করার ছড়ে বলে। তখন বলছে যে দেখো, আমাদের তো গোবর্ধন আমাদেরকে ঘাস দিচ্ছে বা বিভিন্ন রকমভাবে সেখানে আমাদের থাকার সুযোগ করে দিচ্ছে, তাহলে আজ থেকে ইন্দ্র পুজো বন্ধ করে দাও, তোমরা গোবর্ধনের পুজো করো। কিন্তু বাবা তো একটু অস্থির হলেও কৃষ্ণের কথা কিন্তু বাবা এবং ব্রজবাসীরা ভীষণ মানতেন। এবার যদিও বা নন্দঘোষ ওখানকার রাজা, রাজা যেটা বলবে প্রজাদের তো সেটা মানতেই হবে। তখন কি করলো ইন্দ্রঘোষ তার সন্তানের কৃষ্ণের কথা শুনে তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজ গোবর্ধনের পুজো করব। তো সেই গোবর্ধনের পুজোই কিন্তু আজ আমাদের কাছে অন্নকূট পুজো। যাই হোক, তখন কৃষ্ণ দেখলো, বাহ বেশ মজা তো তাহলে। তো এই যে সমস্ত ইন্দ্রের জন্য যে আয়োজনগুলো করা হয়েছিল, সেইগুলো সমস্ত কিছু গোবর্ধনের জন্য আয়োজন করা হলো। তখন গোবর্ধন একটা কৃষ্ণের আকৃতি ধারণ করলো পুজো নেবার জন্য। এই কথা কিন্তু দেবরাজ নারদের মারফতে কিন্তু ইন্দ্রের কাছে পৌঁছে গেল, যে এরকমভাবে যে পৃথিবীতে এটা হচ্ছে যে গোবর্ধন পর্বতে সেখানে গোবর্ধনের পুজো করছে, আজ থেকে আর তোমার পুজো হবে না। দেখুন, যেখানে একটা রেসপেক্টের ব্যাপার বুঝতেই পাচ্ছেন। আর দেবরাজ ইন্দ্র সে তো ভীষণ রেগে গেছে। তো রেগে গিয়ে কি করলো, সে তার সবথেকে ভয়ঙ্কর বজ্রবৃষ্টি যেটা আছে সেটা অ্যাপ্লাই করলো এই গোবর্ধনের উপর। বুঝতেই পারছেন দেবরাজ ইন্দ্রর কতটা রাগ হয়েছে। দেখুন, স্বাভাবিকভাবে তিনি তো একটা দেবতা, যেখানে সাধারণ মানুষেরই যদি একটু অপমান হয় সেখানে তো সেই রেগে যায়, আর ও তো দেবরাজ ইন্দ্র, সে তো এটা অ্যাপ্লাই করবেই করবে। তখন দেখলো ব্রজবাসীরা সবাই বলল, হে কৃষ্ণ, হে নন্দঘোষ, আপনার কথা অনুপাতে তো আমরা এই যে ব্রজবাসীরা সবাই মিলে এই গোবর্ধনের পুজো করছিলাম, কিন্তু তাহলে কেন এত প্রাকৃতিক দুর্যোগ? নিশ্চয়ই আমাদের উপর ইন্দ্র রেগে গেছে। তখন কৃষ্ণ বলল, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। তখন ভাবুন তো, আমার সেই প্রাণনাথ কেন আঙুলের ওপর 5 বছর বয়সে এই গোবর্ধন পর্বতটাকে উঁচু করে রেখেছিল,
আর তার নিচে বিশাল একটা ব্যবস্থা, সেখানে ব্রজবাসীরা বাস করছে, সেখানে গাভীদের স্থান, মানে প্রত্যেকে ওখানে রয়েছেন। ভাবুন তো। আর আপনারা আমার কৃষ্ণকে কত বদনাম করেন বলুন তো। বলেন যে কৃষ্ণ নাকি গোপীদের বস্ত্র হরণ করেছে, এটা করেছে, ওটা করেছে। সবই যদি মানেন আপনি, তাহলে তো 5 বছর বয়সে এই গোবর্ধন লীলা করেছে, সেটাও আপনাকে মানতে হবে, তাই না বলুন? প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো কি যারা জড়জাগতিক মায়াবাদীরা আছে তারা না মানতে চায় না। যাই হোক, কে মানলো আর কে না মানলো তাতে আমাদের কিছু যায় আসে না। কৃষ্ণ আমাদের পরম আরাধ্য, আমরা তাকে মানবই মানব, আমাদের উপর যত বড় বজ্রপাত আসুকই না কেন। যাই হোক, তখন কি হলো, একটা মজার বিষয় তখন দেখুন, যে এই যে যে মানে গোবর্ধন পুজো হলো, পুজো হবার পর এই যে যে প্রসাদগুলো, তখন কি হচ্ছে, গোবর্ধন হাউ হাউ করে সমস্ত খাবার খেয়ে নিচ্ছে। আর এই যে যে বিশাল বর্ষণ, এই বর্ষণের জল তখন এই বৃন্দাবন, এই ব্রজবাসী তখন ভেসে যাচ্ছিল, কিন্তু গোবর্ধনের নিচে সমস্ত ব্রজবাসী আশ্রয় নেবার ফলে কারোর কোনো ক্ষতি হয়নি। তখন দেবরাজ ইন্দ্র দেখল এ তো ভারী মুশকিল, এ তো এদেরকে কিছুই করতে পারছি না। তখন প্রত্যেকেরই একটা গুরুদেব আছে, আর দেবরাজ ইন্দ্রের গুরুদেব হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির কাছে দেবরাজ ইন্দ্র গেছেন, গিয়ে বলছে, গুরুদেব এরকম এই ব্যাপার, আমি তো রেগে গিয়ে এটা এটা করেছি, তো এতে তো ব্রজবাসীর ওপর তো কোনো প্রভাব পড়ছে না। তখন গুরুদেব তো সমস্ত কিছু জানে, তখন বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে বলে যে তোমার একটা অপরাধ এখানে হয়েছে। কি অপরাধ হয়েছে? যে অপরাধের কথা বলছে সেটি হচ্ছে যে তুমি যেটা করেছো সেটা তো অবশ্যই অপরাধ। আর আপনি কি ভাবছেন ইন্দ্র, এই যে যে ছোট্ট বালক, সে কি ছোট্ট বালক? সে ছোট্ট বালক নয়, সে হচ্ছে তোমার আরাধ্য নারায়ণ কৃষ্ণ, সে যে কারণে তোমার এখানে অপরাধ হয়েছে। তো এখানে ইন্দ্র তো ভীষণ ভয় পেয়ে গেছে, যে এবার বুঝি আমাকে, এবার তো কৃষ্ণ তো পানিশমেন্ট দেবেই দেবে, কি করা যায়। তখন গুরুদেবের কাছে দেবরাজ ইন্দ্র একটু পরামর্শ নিল, কি করি বলুন তো। তখন বলছে, দেখো কৃষ্ণের সব থেকে প্রিয় হচ্ছে গাভী। দেখুন এই জিনিসগুলো তো আমরা বুঝি, আমার উপর কেউ যদি রেগে যায়, ধরুন মা বাবাই যদি সন্তানের উপর রেগে যায়, তাহলে যখন আমরা বেশিরভাগ মা বাবার কাছে যাই কার সোর্সে, ঠাম্মার সঙ্গে, কেননা ঠাম্মার সঙ্গে গেলে পরে আমাদের পেটায় একটু কম পড়তে পারে। যে কারণে দেবরাজ ইন্দ্রকে বলল যে কৃষ্ণের সব থেকে প্রিয় হচ্ছে এই যে যে গাভী, সুরভি গাভী। সুরভি গাভীকে কৃষ্ণ ভীষণ ভালোবাসেন। তো তুমি একটা কাজ করো, সুরভি গাভীর সঙ্গে তুমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাও, সরাসরি তুমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে কৃষ্ণ কিন্তু রেগে যেতে পারে। তখন কি করলো, সুরভি গাভীর লেজ ধরে ধরে কৃষ্ণের কাছে যাচ্ছে। আর কৃষ্ণের কাছে যখন যাচ্ছে, পিছনে রয়েছে মানে দেবরাজ ইন্দ্র, তখন ওরকম বলে যে সুরভি গাভী কৃষ্ণকে রিকোয়েস্ট করেন, এবং দেবরাজ ইন্দ্র তখন অনেক কাকতি মিনতি করেন। তো করবার পর কৃষ্ণ, ভাবুন তো এই অস্বাভাবিক এই লীলা, এই গোবর্ধন লীলা, যে কারণে এই গোবর্ধন কিন্তু কৃষ্ণ এবং এই গোবর্ধন কিন্তু অভিন্ন। আর এক্ষেত্রে একটা মজার একটা ঘটনা ঘটেছে জানেন তো, এই যে যে মানে গোবর্ধন লীলায় গোবর্ধন কৃষ্ণ তো তুলেছেন, এর ক্ষেত্রে সবাই ভাবছে, যারা গোপী তারা ভাবছে যে কৃষ্ণর এত শক্তি কেন জানো, কেননা হচ্ছে কৃষ্ণ আমাদের ননি চুরি করে করে খেয়েছে না, যে কারণে কৃষ্ণের এত শক্তি। আর কৃষ্ণ এসব শুনে ভীষণ এই লীলাগুলো করে কৃষ্ণ মজা পাচ্ছে। আর যারা এই ব্রজবাসী রয়েছে, যে প্রভুজিরা রয়েছে, তারা কি করছে, এই গোবর্ধন পর্বতটাকে একটা লাঠি দিয়ে ঠেকনা দিয়েছে। তারা বলছে, না আমরা যেই ঠেকনা দিয়ে রেখেছি সেই কারণেই গোবর্ধনটা এখনো দাঁড়িয়ে আছে, কৃষ্ণ ওইটুকু আঙুলের উপর রেখেছে, ওটা কি শুধু শুধু ওটা না, আমাদের জন্য রয়েছে। ভাবুন তো, এটা হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে যে ভাব আদান প্রদান, এটাই হচ্ছে তার একটা ক্ষুদ্র নমুনা। বুঝতে পারলেন তো? তাহলে এই গোবর্ধন পরিক্রমাটি আপনারা সাধারণত প্রতিদিনই করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কার্তিক মাসে এই পরিক্রমাটি কিন্তু বিশেষ পরিক্রমা হয়ে থাকে। তো সেই পরিক্রমা যদি আপনারা আমাদের সঙ্গে করতে চান, কোনো অসুবিধা নেই, আমাদের সঙ্গে কিন্তু আপনারা করতেই পারেন। আর এই গোবর্ধন পরিক্রমা করতে করতে এমন কয়েকটা মন্দির বা স্থান পাবে, যে স্থান দিয়ে আপনারা কিন্তু ওপরে উঠতে পারেন। যদিও বা আমরা উপরে উঠবো না, আমি একবারই ওপরে উঠেছিলাম, কিন্তু আমাদের একটা প্রভুজি বলেছে যে গোবর্ধনের ওপর ওঠা উচিত নয়। তবে আর একটা প্রভুজি আবার বলেছে যে এই একটা স্থানে নাকি ওঠা যায়। তো আমি সেখানে একবারই উঠেছিলাম, যে স্থানে কি এখনও আছে, রাধারানী কৃষ্ণের সঙ্গে একদিন দেখা করতে আসছিলেন। এই যে যে মন্দিরটা দেখছেন, মন্দিরের পাশ দিয়েই ওপরে ওঠা যায়, একটা রাস্তা আছে। তো সেখানে রাধারানী সিঁদুর পরে আসেননি। তখন কি হলো, এই গোবর্ধনের কাছে তিনি
অনুরোধ জানিয়েছিল এবং সেখানে একটা পাথর ছিল, সেই পাথরটা সিঁদুরের আকার ধারণ করে। তো সেই পাথরের উপর আপনি এখনও এসে যদি আঙুল ঘষেন তাহলে কিন্তু আপনার আঙুলে সিঁদুর পড়বে এবং মায়েরা সেই সিঁদুরা তার শীতেতে ধারণ করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই স্থানে আপনারা দেখতে পারবেন। এছাড়া যে সুরভি গায়ের যে দুধের ধারা সেটিও কিন্তু আপনারা দেখতে পাবেন এই স্থানে। আর এই পরিক্রমা মার্গের মধ্যে এমন অনেক জুসের দোকান, তারপর আখের জুস ইত্যাদি ইত্যাদি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের কাছে অনুরোধ করব এইসব জায়গার থেকে একটু জুসটা খেয়ে নেবেন, ঠিক আছে? লবণ ছাড়া খাবেন, কেননা ফলের রস আপনি যদি নুন দিয়ে খান তার কোনো গুণ থাকে না, যে কারণে খাবেন। যদিও বা এই ফলের রসগুলো আমি যতবার খেয়েছি ততবারই ভীষণ পরিমাণে টক হয়ে থাকে, যে কারণে আপনারা যখনই আসবেন টক হলেও খাবেন, প্রচুর এনার্জি দিয়ে থাকবে আপনাকে। তো এখান থেকে কিছু জুস খেয়ে আবারও আপনাদের পরিক্রমায় বেরিয়ে পড়তে হবে। আর যে এই যে বিশাল যাত্রাপথ, এই যাত্রাপথটি কিন্তু আমাদের 21 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী আছে, কিন্তু 21 কিলোমিটার নয়, এটা অনেকটা বেশি। আর পরিক্রমা মার্গে দেখবেন এমন অনেক প্রভুজিরা এরকমভাবে জলদান করছেন। জলদান সবথেকে শ্রেষ্ঠ দান। আর আপনারা যদি দান করতে ইচ্ছা হয় এই সমস্ত প্রভুজিদের, আপনারা 100 টাকা পারুন, 200 টাকা, 500 টাকা যা পারবেন এখানে কিন্তু দান করবেন। এরা কিন্তু একটা বৃহৎ সেবা কার্য চালাচ্ছে। এরা কিন্তু আপনার কাছে কখনো জোর করবে না, আপনারা অর্থ দিন। কিন্তু যারা আপনাকে জোর করে অর্থ দেওয়ার জন্য, সেখান থেকে অ্যাভয়েড করুন। আমি স্ট্রিক্টলি আপনাদের বারণ করে দিচ্ছি। যারা আপনাকে বারবার বিরক্ত করবে, ইতস্তত করবে, সেখান থেকে আপনারা দূরে যাবেন। আর এরকম জল দিচ্ছে তার ঠিক অপোজিটে রয়েছে পায়খানা বাথরুমের একটি জায়গা রয়েছে, সেখান থেকে আপনারা পায়খানা বাথরুম করতে পারেন। আর দেখতে পেলেন একটি রেলিং পার হয়েই কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেলাম রাজস্থানের মধ্যে। কি মজার বিষয়, তাই না বলুন তো? করছি ইউপির মধ্যে দিয়ে পরিক্রমা, আর আপনি বলছেন রাজস্থানে চলে এসেছি। হ্যাঁ, একটু আগে বলছিলাম যে সুরভি গাই আর তার লেজ, এই যে গোবর্ধনের আকৃতি কিন্তু সেই সুরভি গায়ের ন্যায়। আর এই যে লেজটা কিন্তু রাজস্থানের মধ্যে পড়ছে, যে কারণে আপনারা যখন পরিক্রমা করবেন তখন কিন্তু আপনারা রাজস্থানের মধ্যে প্রবেশ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই পরিক্রমা মার্গের মধ্যে আপনারা বাথরুম বা পায়খানা ইত্যাদি পেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, প্রাকৃতিক ডাক, এটা পেতেই পারে। দয়া করে যেখানে সেখানে করবেন না। পরিক্রমা মার্গের মধ্যে অনেক কয়েকটা স্থান রয়েছে, যে স্থানগুলোকে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন, যেখানে সেখানে পায়খানা বাথরুম করবেন না, এটা কিন্তু একটা অপরাধ। আর দেখুন, আমি তো আপনাদের বললাম, কেননা বৃন্দাবনে এমন একটি স্থান, যে স্থানে আমরা ভীষণভাবে সতর্ক হয়ে থাকা উচিত। না হলে কিন্তু যে কোনো সময় আমাদের যে কোনো অপরাধ হয়ে যেতে পারে, আর এই অপরাধ থেকে আমাদের অবশ্যই মুক্ত পাওয়া উচিত। এছাড়া এরকম অনেক স্থান রয়েছে, যে স্থানগুলো আপনারা দর্শন করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। না হলে আপনারা একদম ধীরে ধীরে একই লেভেলে আপনারা যাবেন। আর যখন এই পরিক্রমাগুলো আপনারা করবেন, এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে পরিক্রমাটি হয় না, কি বলবো, আপনি ভগবান আপনি উপলব্ধি করতে পারবেন যে এই স্থান দিয়ে আমার কৃষ্ণ গোচায়ন করে বেড়াতেন, এই স্থান দিয়ে আমার কৃষ্ণ হেঁটে বেড়াতেন, খেলা করতেন। এমনই বিষয়, জানেন তো। আর পরিক্রমা করতে করতে এই যে লেফট সাইডে যে প্রভুজিটা দেখছেন, এই প্রভুজিটাও আমাদের সঙ্গে সঙ্গে করছেন। ইনি এসছেন ইন্দোর থেকে। প্রভুজিটা ভীষণ ভালো এবং কি বলবো, এত সুন্দর ভগবানের প্রতি ভক্তি, তিনি কিন্তু একাই পরিক্রমা করছেন। যদিও বা বৃন্দাবন আমি গ্রুপ নিয়ে আসি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমি অনেক সময় একাই পরিক্রমা করি। তার মতন শান্তি সত্যি নেই। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই গোবর্ধন পরিক্রমা করতে করতে অনেকটা পথ চলে এসেছি, জানেন তো। এখন আমরা এমন কিছু কিছু স্থান দর্শন করব, যেগুলো আপনার মনকে এবং হৃদয়কে আনন্দ দান করবে। তো এখনও যারা ভিডিওটি দর্শন করছেন, আমি বুঝে নেব আপনারা ভগবানের প্রতি ভীষণ শ্রদ্ধালু এবং ভীষণ ভালোবাসেন, যে কারণে এখনও কিন্তু আপনারা ভিডিওটি কন্টিনিউ করছেন। না হলে এত বড় ভিডিও দেখার ধৈর্য সাধারণত সবার হয়ে ওঠে না। প্রিয় বন্ধুরা, এবার আপনারা অনেকেই বলেন যে আমি আগে একটা হরিনাম কীর্তন ভিডিওর মধ্যে ইউজ করতাম, সেটা এখন কেন করছি না। জানেনই তো, বর্তমান সময়ে ইউটিউব প্রচণ্ড স্ট্রিক হয়ে গেছে এবং মানুষও খুব দুষ্টু হয়ে গেছে। আমার সেসব হরিনাম আমার নিচের পেইড ভার্সানে ছিল, তাদের কাছ থেকে কিনে নেওয়া ছিল, কিন্তু অথচ সেই মিউজিকগুলো অনেকেই নিয়ে তাদের লাইসেন্স কেমনভাবে তৈরি করেছে জানি না, আমাকে তারা উল্টেই কপিরাইট দিচ্ছে, যে কারণেই আমি কোনো মিউজিক দিচ্ছি না এই মুহূর্তে। প্রিয় বন্ধুরা, এবার আমার ভয়েস বা আমার সাউন্ড আপনাদের ভালো লাগছে কি লাগছে না জানি না, তাও চেষ্টা করছি আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করার।
প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, ওই ব্যানার থেকেই শুরু হচ্ছে সেই রাজস্থানের সেই পথটি। আর এই যে রাজস্থানের পথটি, এটি কিন্তু সেই সুরভি গায়ের লেজ, সেই লেজের অংশটি। তো এই স্থানটা অতিক্রম করেই কিন্তু আপনারা রাজস্থানের মধ্যে প্রবেশ করবেন। তো প্রিয় বন্ধুরা, এই স্থানগুলো সত্যি ভীষণ ভালো। আর ছবি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অবশ্যই আপনারা করবেন, না হলে এই বৃন্দাবনের এত সুন্দর একটা স্থানের যে একটা স্মৃতি আমরা তো প্রত্যেকে বাড়িতে নিয়ে যেতে পারি, তাই না বলুন? তো দয়া করে এখান থেকে ধুলো, বালি বা এখান থেকে পাথর আপনারা নেবেন না, এটা একটা অপরাধ, এর আগেই আপনাদের বলেছি। আর এই পরিক্রমা করার পথে আমরা একটা জায়গা যাব, সেই জায়গাটা কিন্তু মুখারাবিন্দ। সেই মুখারাবিন্দতে গিয়ে কিন্তু আমরা খাবো জিলাপি। আর যতবারই আমরা আসি এখান থেকে কিন্তু এই আলুর জিলাপিটা আমরা কিন্তু খেয়ে থাকি। আপনাদেরও বলবো এখানে আসলে অবশ্যই সেই আলুর জিলাপিটা টেস্ট করবেন, ভীষণ ভালো লাগবে, আমি রিকমেন্ড করছি। তারা কিন্তু আমাকে কোনো প্রমোশনের জন্য কোনো টাকা পয়সা দেয়নি, যেটা ভালো লেগেছে সেটা আপনাদের জানিয়েছি। কোনো ফুড ব্লগারও আমি নই, তো সেটা রিভিউ আমি দেবো, কিন্তু আমার বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে, আমি চাই আপনারাও পান। আর এই পরিক্রমা মার্গে এমন কিন্তু সুন্দর সুন্দর কল আপনারা দেখতে পাবেন, ট্যাপ কল, যেটা কিন্তু পাম্প করলে 3টে মুখ দিয়েই জল বেরোবে, একসঙ্গে 3জনা কিন্তু একসঙ্গে জল পেতে পারে। তো এটা আপনারা ট্রাই করবেন। আর এখানকার জলগুলো একটু নোনতাটে, মানে আমার কিন্তু খুব ভালো লাগেনি, আমি তার জন্য আমি বোতলে ক্যারি করছি এবং সেই কেনা জলই খাচ্ছি। তো আপনাদেরও বলবো আপনারা কেনা জল খাবেন, কারণ এখানকার জল আপনার হয়তো শ্যুট করবে না। আর যেখানেই যান না কেন অবশ্যই আমাদের খরচাটা সাধারণত জলের প্রতি এবং খাবারের প্রতি আমাদের করা উচিত, কারণ ধর্মীয় স্থান বা যে কোনো স্থানে আপনারা আসুন না কেন অবশ্যই প্রসাদ পাবেন। প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ডাব খাবেন, ফ্রুট জুস খাবেন, আখের রস খাবেন, যেগুলো কিন্তু আপনাকে এনার্জি দেবে। আর আমার সঙ্গে আসলে এই জিনিসগুলো আপনারা দেখতেই পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সঙ্গে কারা কারা আসতে চান এই গোবর্ধন পরিক্রমায়? জানেন তো, ভক্তর সঙ্গে পরিক্রমা করতে আমার ভীষণ ভালো লাগে। আর একা একা করতে ভালো লাগে আমি সেটা বলছি না, কিন্তু ভক্তর সঙ্গে একটা আলাদা মজা রয়েছে, আলাদা আনন্দ রয়েছে। প্রত্যেকটা স্থানে দাঁড়াবো, সেখানকার লীলা আমরা জানবো, আবারও আমরা এগিয়ে পড়ব সামনের দিকে। আর এই পরিক্রমা মার্গে আমরা কুসুম সরোবর দেখব, মুখারাবিন্দ দেখব, এবং জানেন তো রাধাকুণ্ডের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই পরিক্রমাটি করব। আর এরকম আখের রসের স্টল আপনারা কিন্তু এই পরিক্রমা মার্গে প্রচুর দেখবেন। আর একটা জিনিস এখানে আপনারা দেখতে পাবেন, প্যারকে থাকান দূর করো, প্যারকে থাকান দূর করো, এই কথাটা আপনারা কানে আসবে, জানেন তো? কেননা এখানে অনেকের পায়ে ব্যথা হয়ে যায়, তো পাটার একটা ইলেকট্রিক মাসাজ আছে। তো এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করবেন। কেন বলুন তো? কারণ এই মাসাজ নেওয়ার পর আপনি আর হাঁটতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে হয়তো টোটো বা অটোর সহযোগিতা নিতে হতে পারে। কিন্তু আমার সঙ্গে আসলে আপনাদের কিন্তু আস্তে আস্তে আমি হাঁটাবো। অনেকেই বলেন এই গোবর্ধন পরিক্রমা তারা নাকি মানে খুব অল্প টাইমের মধ্যে করে ফেলেন। যেমন ধরুন সকাল 6টার সময় তারা স্টার্ট করে, তারা মোটামুটিভাবে 11:30-12টার মধ্যে কমপ্লিট করে ফেলে। কিন্তু আমি কিন্তু করি না এত সহজে কমপ্লিট। আমার কমপ্লিট হয় আমি সকাল মোটামুটিভাবে 8টা 8:30টার মধ্যে আমি স্টার্ট করি, কেননা সকালবেলা প্রসাদ পেয়ে তারপর আমরা স্টার্ট করি, কেননা যাত্রাপথে প্রসাদের একটু সমস্যা হয়। প্রসাদ পেয়ে আমাদের এই যাত্রাটা স্টার্ট করি। আর স্টার্ট করার পর আমরা প্রত্যেকটা স্থানে যাই, সেখানে একদম যতক্ষণ মাইন্ড স্যাটিসফ্যাকশান না হবে সেখান থেকে আমরা উঠি না। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই। আমরা টাকা খরচ করে এসেছি বৃন্দাবন ধামে, সেখানে এসে আমাদের কোনো ব্যস্ততার কোনো সিন হবে না, যে জিনিসগুলো আপনারা আসলেই বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা। আর এখানে এই যে আসবেন, একটু হাতে সময় নিয়ে আসবেন। আর একটু ব্যস্ত মানুষ বা যারা খুব মানে চঞ্চল, তারা দয়া করে একটু অ্যাভয়েড করে চলবেন। কেন বলুন তো? কারণ এই পরিক্রমাটি ব্যস্ততার জন্য নয়। এখানে আপনি এই যে গোবর্ধন পরিক্রমাটি একটি কোনো টার্গেট নয় যে যত তাড়াতাড়ি সম্ভব পরিক্রমা করব, আবার রুমে ফিরবো, গিয়ে ঘুমোবো। ঘুমানোর জন্য তো সারাটা বছর রয়েছে, বাড়িতে তো ঘুমোন। আপনারা যখন ধামে আসবেন তখন ঘুম কেন? তখন শুধু পরিক্রমা, দর্শন, লীলাভূমি শ্রবণ ইত্যাদি ইত্যাদি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাদররা কেন ছুটে চলেছে জানেন তো? এই যে মা এবং প্রভুজিকে দেখছেন, এনারা কিন্তু প্রতিদিন বাদরদের এনারা এসে বিভিন্ন রকম খাবার খাওয়ান। যেমন ধরুন কলা, তেমন ধরুন ফ্রুটি। আর এখানকার বাদররা কিন্তু ফ্রুটি খেতে ভীষণ পছন্দ করে। এই বাদরগুলো ফ্রুটি খেতে এত পছন্দ করে সেটা আপনারা হয়তো জানেন। তো মনে রাখবেন আপনার মোবাইল ফোন এবং চশমাটা সাবধান, না হলে কিন্তু এরা কিন্তু টুক করে আপনার হাত থেকে নিয়ে নেবে। আপনারা জানেন, তার সত্ত্বেও কিন্তু আপনারা অনেকেই হয়তো এই জিনিসগুলো মেনে চলেন না।
তো ফ্রুটিটা ভীষণ পছন্দ করে। এই জিনিসগুলো আপনারা বাদর সেবা করতেই পারেন, কারণ তারা বাদর সেবা মানে কি বলবো, ভগবানের তো খুব প্রিয় এরা, বাদর গাভী এরা ভগবানের ভীষণ প্রিয়। তার জন্য এদের সেবা আমাদের প্রতিনিয়তই করা উচিত। এরা তো আমাদের ভরসাই আছে বলুন, তাই না? আর এই পরিক্রমা যাত্রাপথে আপনারা আরও কয়েকটা জিনিস দেখতে পাবেন, যেমন হচ্ছে স্কন্দমূল, যেটা হচ্ছে রামফল নামে পরিচিত। সেটা কিন্তু পাতলা পাতলা স্লাইস হিসাবে বিক্রি হয়, যেটা রাম যখন বনবাসে ছিলেন তখন কিন্তু তারা খায়। যদিও বা আমরা খেয়েছিলাম, তো আপনারা ট্রাই করবেন সেটা খাবার জন্য। খেতে মানে ভীষণ যে ভালো লাগে এটা বলবো না, মিষ্টি, কখনো বা একটু একটু তেতো তেতো ভাব আছে। মানে ও শাকালুটা যেমন খেতে ঠিক তেমনটাই, ওই মিষ্টি আলু আমরা যেমন খাই সেই মিষ্টি আলুর মতনই এটা দেখতে, বিশাল মোটা এবং মানে স্লাইস পাতলা পাতলা করে কেটে কিন্তু সেগুলো বিক্রি হয়। কথায় কথায় আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি, আর আপনারাও শ্রবণ করে ফেলেছেন 30টা মিনিট। কেমনভাবে 30টা মিনিট কেটে গেল সত্যি আমি বুঝে উঠতে পারিনি। আর আমাদের এই যাত্রাপথটা অনেক কয়েক ঘন্টার হয়েছে তো, আর আমি চেয়েছি সম্পূর্ণ যাত্রাপথ আপনারা ডিটেলসে দর্শন করুন। সত্যি কথা বলতে কি 1 ঘন্টাতেও আমাদের এই ভিডিও শেষ করা যায় না। এই ভিডিওটি মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা যদি হয়, তাহলে হয়তো এই গোবর্ধন পরিক্রমাটি আপনাদের আমি পুরো ডিটেলস দর্শন করাতে পারবো। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, অনেকেরই বা লাগছে না। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি সেই মুখারাবিন্দের কাছে। আর আপনারা যখন রাতের বেলা এই স্থান দিয়ে বা সন্ধ্যাকালীন এই স্থান দিয়ে পরিক্রমা করবেন, তখন কিন্তু এখানে অনেক অনেক নীল গাই দেখতে পাবেন। নীল গাই এখন তো বিরল প্রজাতি হয়ে গেছে, সেটি কিন্তু আজও এই গোবর্ধন পর্বতে এখনও আছে, যেটা কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, এই যে যে স্থান আপনাদের বললাম না, যে ওপরে উঠে গিয়ে সেই সিঁদুর পাহাড়ি, তারপর আপনার আছে যে সুরভি গায়ের দুধের ধারা, ঠিক ওপর দিয়ে আপনারা উঠে যাবেন, তারপর কিন্তু আপনারা দর্শন করবেন। আর এই দর্শনের পথে বা এই পরিক্রমার পথে আপনারা দেখবেন যে মূলো, গাজর, এরা কিন্তু প্রচুর পরিমাণে নন বেঙ্গলিরা খায়। তো শখের বশে আমি একটু খেয়েছিলাম মূলো, কিন্তু কি বলবো, আমার একদমই ভালো লাগেনি। কিন্তু অনেকের কাছেই সেটা ভীষণ ভীষণ প্রিয়, নন বেঙ্গলিদের কাছে তো অবশ্যই। যাই হোক, যেটা আমাদের কাছে অপ্রিয় সেটা আবার কারোর কাছে খুব ভীষণ প্রিয়। তো এটাই হয়তো ভারতবর্ষের একটা বিচিত্রময় একটা দেশ, যে দেশের মধ্যে মানুষের খাবার ধরন আলাদা, কারোর টেস্ট আলাদা। আজ ওদেরকে ভালো লাগছে কি বলুন তো, ওদের ভালো লাগে কারি চাউল, আর আমাদের ভালো লাগে সে আলু সিদ্ধ রাইস আর একটু ডাল। এটাই তো আমাদের তফাৎ। যে কারণে কিন্তু আমরা বাঙালিরা যখন বিভিন্ন প্রান্তে যাই না, তখন কিন্তু আমাদের বিশেষ করে খাবারের একটু সমস্যা হয়। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের নিজস্ব রাঁধুনি বা নিজস্ব কিছু রয়েছে, কুক রয়েছে, সেগুলোর থেকে আমরা কিন্তু খাবার চেষ্টা করি। আর বলেছিলাম পায়খানা বাথরুমের একটু প্রবলেম আছে, যে এই যে স্থান, এই স্থানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই পায়খানা বাথরুমের স্থান। এখান থেকে কিন্তু আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন, এমন অনেক ট্যাপ রয়েছে যে স্থান থেকে বোতলে আপনারা জল ভরে নিতে পারেন। তো এইখানে পায়খানা বাথরুমের জন্য আপনার কিন্তু কোনো অর্থ দেওয়া লাগবে না, কিন্তু চেষ্টা করবেন এখানকে যে আশেপাশে যদি কোনো প্রণামী বাক্স থাকে বা কিছু থাকে, অবশ্যই ডোনেশন করবেন। এখান দিয়ে কিন্তু ভেতরে ঢুকে আপনারা কিন্তু সেই মানে প্রকৃতির ডাকটা আপনারা সম্পূর্ণ করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই মুখারাবিন্দের একদম প্রবেশ পথে। আর এই প্রবেশপথে আমরা যখন ভেতরে প্রবেশ করব, সর্বপ্রথম আপনারা খেয়ে নেবেন আলুর জিলাপি, তারপর ভগবানকে দর্শন করতে যাবেন। কেননা এটাই হচ্ছে এখানকার লীলা এবং মাহাত্ম্য। তো এখান থেকে আলুর জিলাপি নেবেন, আপনাদের ভালো লাগবেই লাগবে, আমি কথা দিচ্ছি। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, আমি তো পেয়েছি। আর লস্যিটা এখান থেকে অ্যাভয়েড করবেন। লস্যিটা আপনারা সাধারণত বারসানা বা নন্দগাঁও ওই সব স্থান থেকে আপনারা লস্যিটা ট্রাই করবেন। তাছাড়া এখানকার লস্যিটা অতটা ভালো না, কিন্তু এখানকার আলুর জিলাপি, আর যাই খাও বা না খাও ভাই, এখান থেকে আলুর জিলাপি খাওয়া চাই। তো অবশ্যই আলুর জিলাপিটা আপনারা ট্রাই করবেন। তো দেখুন, প্রথমে কম করে নেবেন, যদি আপনার গ্রুপে কয়েকজনা থাকে তাহলে 501 কেজি নিয়ে নেবেন, সবাইকে 2-3টে করে খেয়ে নেবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। কারণ এখানে এসে আলুর জিলাপি না খেলে ঠিক যেন এখানকার তৃপ্তি আমি ভীষণ করে পাই না সত্যি। আর এই মুখারাবিন্দু হচ্ছে এই গোবর্ধনের মুখ,
যে স্থান থেকে এই লীলাটা হয়েছিল, মানে ওই যে গোবর্ধনের যে ইন্দ্রের জন্য যে প্রসাদগুলো রেডি করেছিল সেগুলো পরবর্তীতে গোবর্ধনের জন্য হয়েছে, আর গোবর্ধনকে দিচ্ছিল, হাউ হাউ করে গোবর্ধন সেটাকে নিয়ে নিচ্ছিল, খেয়ে নিচ্ছিল। এটা হচ্ছে সেই মুখারা বিন্দু। আপনাদের রাজস্থানে আপনাদের গোবর্ধনের লেজ দেখালাম, আর এটা হচ্ছে মুখ। তো এমনভাবেই কিন্তু দেখতে পাবেন। আর এটা হচ্ছে সেই আলুর জিলাপি। এই দোকান থেকেও ট্রাই করতে পারেন, সামনের দোকান থেকেও ট্রাই করতে পারেন। আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্রভুপাদের একটা ছবি দেখতে পেলেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা বিভিন্ন রকমের খাবার বুকিং করতে পারেন। তো এটাও কিন্তু কোনো প্রমোশন না, জাস্ট দেখলাম। অ্যাকচুয়ালি কী বলুন তো, প্রভুপাদের ছবি থাকলে না আমাদের হৃদয়টা যেন অন্যরকমভাবে একটু অনুভূতি সৃষ্টি করে। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা জিলাপিটা নিয়েছিলাম। আর এই জিলাপিটা কিন্তু আলু এবং চালের গুঁড়ো দিয়ে তৈরি, যে কারণে এটা খেতে অসাধারণ। আর একাদশীর দিন শুধুমাত্র আলু দিয়ে তৈরি হয় এই জিলাপিটা, একাদশীর দিন। তো চলুন, এখন আমরা চলে এসেছি সেই মুখারা বিন্দুতে। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তার সত্ত্বেও আমি আপনাদের দর্শন করাবো। তো চলুন, এই ভিড়ের মধ্যে দিয়ে আপনাদের যতটা সম্ভব পারা যায় দর্শন করানোর চেষ্টা করি। কেননা আপনারা তো আমার ভরসায় ভিডিওগুলো দেখেন, আর যদি এরকম সুন্দর স্থান আপনাদের দর্শন না করাতে পারি তাহলে হয়তো আপনারা ভীষণভাবে নিরাশ হবেন। দেখতে পাচ্ছেন তো কত ভক্তরা, তারা কিন্তু মাথার উপর বালতি বালতি দুধ এই যে গোবর্ধনকে তারা কিন্তু দিয়ে থাকেন। আর এই সেই স্থান, আর এখানে কিন্তু গোবর্ধনকে খুব সুন্দরভাবে পাগড়ি পরানো হয়, জানেন তো, সেটা কিন্তু ভীষণ ভালো। প্রিয় বন্ধুরা, এখানকার মিউজিক, এখানকার সাউন্ড সিস্টেম সমস্ত কিছু আমি দিতে পারতাম, ওই বললাম কপিরাইটের আওতায় চলে যায়, যে কারণে আমি সেগুলো মিউট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্থান যে স্থানে ভগবানের মুখ, মানে এই গোবর্ধনের মুখটা রয়েছে, যেটা কিন্তু এখানকার ভীষণ গুরুত্বপূর্ণ। কেউ যদি শুভ বিবাহ করে বা যে কোনো কার্য করে সর্বপ্রথম এই স্থানে আসেন, পুজো দেন, তারপর কিন্তু এই স্থান থেকে তারা বেরিয়ে যান। এটা হচ্ছে ব্রজবাসীদের যে কালচার, সেই কালচারটা। আর এই কালচারগুলো সত্যি ভীষণ ভালো লাগে, জানেন তো। তাদের ভগবানের প্রতি ভালোবাসা, এত বিশ্বাস, সেগুলো কেমন জানি না, মানে অনেক জায়গায় সেগুলো দেখতে পাই না, জানেন তো। ভগবানের প্রতি শুধু অবিশ্বাস, ভগবানের উপর শুধুমাত্র কাদা ছেটাছেটি, মানে ধর্মের নামে বিভিন্ন রকম পলিটিক্স, এই জিনিসগুলো সত্যি ভীষণভাবে কষ্ট দেয়, জানেন তো। যাই হোক, মুখারাবিন্দু থেকে আমরা এখন বেরিয়ে এসেছি। আর মুখারাবিন্দু থেকে বেরিয়ে আসার পর দুটো রাস্তা গেছে, লেফট সাইডে একটা রাস্তা গেছে, আর সোজা এই বাগান বা গোবর্ধনের পাশ দিয়ে কিন্তু যাবে। তো আমরা পছন্দ করে নিয়েছি গোবর্ধনের মধ্যে দিয়ে আমরা যাব, রাস্তা দিয়ে আমরা যাব না। তবে সমস্ত রাস্তাটাই আমরা গোবর্ধনের মধ্যে দিয়ে পাবো না, কেননা আমাদের কিন্তু সামনে গিয়ে আমাদের কিন্তু আবারও রাস্তাতে উঠতে হবে। যখন আপনি রাস্তাতে উঠবেন তখন কিন্তু আপনার কষ্টটা শুরু। কেন বলুন তো? কেননা রাস্তায় প্রচণ্ড গরম থাকে, আর ছোট ছোট পাথর থাকে, যেগুলো আপনার খালি পায়ে হাঁটার অভ্যাস না থাকলে আপনার সমস্যা হবে। দেখুন, আমি নিজেও খালি পায়ে হাঁটতে পারি না, কিন্তু এই বৃন্দাবনে আসলে বা ধাম পরিক্রমা করার সময় আমি কিন্তু খালি পাটাই বেছে নিই। কেননা এই মন্দিরের মধ্যে দিয়ে আমাকে আসতে হলো, সেক্ষেত্রে কী হবে বলুন তো? আমি জুতোটা কোথায় রাখি বলুন তো? জুতোটা রেখে আমি কি জুতো পরে কি মন্দিরের মধ্যে দিয়ে আসতে পারবো বলুন তো? দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু হরিনাম কীর্তন করছে, এবং হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে তারা কিন্তু এই গোবর্ধন পরিক্রমা তারা করছেন। তো একটু হরিনাম কীর্তনটা একটু শুনে নিন। প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পেলেন তো কত সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা করছে। নন বেঙ্গলিগুলো কিন্তু ঠিক এইভাবে গ্রুপ ওয়াইজ আসেন, তাদের ফ্যামিলিকে নিয়ে আসেন। কিন্তু আমরা কি করি, আমরা সবসময় একা একা ঘুরতে বা বিভিন্ন স্থানে যেতে পছন্দ করি। কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে এমন নয়, তাদের বাড়ি থেকে বয়স্কদের নিয়ে আসছেন, মা বাবা প্রত্যেকেই আসছেন। আর এটাই হচ্ছে কালচার, সনাতন ধর্ম। তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের সন্তানকে দান করে থাকেন। আর আমরা কি করছি, সন্তানদের বিভিন্ন মিশনারি স্কুলে পড়াচ্ছি। সনাতন ধর্ম সম্পর্কে তো আমরা শিক্ষা দিচ্ছিই না, মানে সনাতন ধর্ম সম্পর্কে আমার সন্তানরা যদি জানতে চায় তাদেরকে আমরা ব্যাকডেটেড বলছি। এবং আমরা হয়তো ভাবছি যে আমার সন্তান বুঝি ব্রহ্মচারী হয়ে আমাদেরকে ত্যাগ করে চলে যাবেন। এটা হচ্ছে আত্মকেন্দ্রিক, মানে ভীষণভাবে স্বার্থপর মনোভাব। এটা একদমই নয়।
যে কোনো জিনিসের একটা ধর্ম অনুযায়ী চলে, জানেন তো? যেমন আমরা সায়েন্স বলুন, ইলেকট্রন, প্রোটন, নিউটন, প্রত্যেকটা জিনিস, একটা পরমাণু বোমা থেকে শুরু করে বিভিন্ন কিছু, প্রত্যেকটা জিনিস একটা ধর্ম বা সূত্র অনুযায়ী চলে। সাপোজ একটা অঙ্ক, যোগ বিয়োগ গুণ অঙ্ক, সেটাও একটা সূত্র অনুযায়ী চলে, একটা ধর্ম অনুযায়ী চলে। কিন্তু আমরা সনাতনীরা আমরা কোনো কিছু মানি না। আমরা ভাবি আমরা যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক। যাই হোক, এখন কিন্তু আমরা এই গোবর্ধন থেকে বাইরে বেরিয়ে যাব। ভীষণ খারাপ লাগছে, কেননা আর গোবর্ধনকে কিন্তু আমরা এরকম কাছ থেকে পাবো না। এখন আমাদের পরিক্রমাটি হবে রাস্তা দিয়ে। আর এই গেটটি কিন্তু সম্পূর্ণ খোলা থাকে না, সিঙ্গেলি বেরোনোর একটা ব্যবস্থা। কেননা এটা কিন্তু প্রতিদিন রাত্রেবেলা এই গেটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর পুলিশ প্রোটেকশনও থাকে, কিন্তু তার সত্ত্বেও অনেক অপ্রীতিকর ঘটনা এই গোবর্ধনের মধ্যে বেশ কয়েক বছরে অনেকগুলো ঘটেছে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে রাস্তায় উঠেই প্রথমেই আপনারা এরকম ফ্রুট জুস বা আখের রস খেয়ে নেবেন। তো একসঙ্গে ফ্রুট জুস মানে এই মৌসুমির জুস এবং আখের রস একসঙ্গে খাবেন না, দুটো আলাদা আলাদা সময়ে খাবেন। আর যতটা সম্ভব বেশি করে জল খাবেন। আর মনে রাখবেন, এই পরিক্রমা মার্গের মধ্যে অনেক স্থানে আপনাদের কিন্তু ভান্ডারা দিয়ে থাকবে। তো সেই ভান্ডারাগুলো আপনারা অ্যাভয়েড করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর আখের রস, আর আমরা কিন্তু একটু আখের রস খেয়ে গলাটা ভিজিয়ে নিয়েছিলাম, কেননা আমাদের যাত্রাপথ এখনও বেশ খানিকটা রয়েছে। আর আমরা কিন্তু এখন রয়েছি ঠিক রাধাকুণ্ডের কাছাকাছি। দেখতে পাচ্ছেন এমন বাবাদের কিন্তু আপনারা দেখবেন যুগ যুগ ধরে তারা কিন্তু বছরের পর বছর তারা এরকম দণ্ডবাতভাবে তারাই পরিক্রমা করছেন। আর তাদের কাছে এই পাথরগুলো দেখছেন, প্রত্যেকটা পাথর কিন্তু ওখানে 108টা আছে। একটা জায়গায় 108 বার এরকমভাবে মানে আপ ডাউন করবে, তারপর কিন্তু তারা সেই স্থান ত্যাগ করবে। আবার অনেকেই আছে হাজব্যান্ড ওয়াইফ তারা করছেন। হাজব্যান্ডটা একবার করছে, তারপর ওয়াইফটা একবার করছে, হাজব্যান্ড করছে, তারপর ওয়াইফ করছে, এরকমভাবে কিন্তু আগাচ্ছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি সেই রাধাকুণ্ডের সেই রাস্তায়, লেফট সাইড দিয়ে। এবার অনেকেই বলেন না যে পরিক্রমাটা আমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে করে ফেলেছি, এটা হচ্ছে সেই পরিক্রমা। মানে এইখান থেকে স্টার্ট করে অনেকে পরিক্রমা, যেটাকে বলা হয়ে থাকে ছোটি পরিক্রমা। তো আমরা কিন্তু এটা করিনি, আমরা দানঘাটি থেকে স্টার্ট করেছি, সেটা কমপ্লিট করে বড় পরিক্রমাটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি রয়েছে এই ছোটি পরিক্রমাটি। আর এই ছোটি পরিক্রমাটি কিন্তু যাবে একদম বাজারের মধ্যে দিয়ে। এখান দিয়ে একটু সাবধানে হাঁটাচলা করবেন, কেননা প্রচুর মানে রাস্তাঘাটে প্রচুর এই যে গাড়িগুলো দেখতে পাবেন, আর বাইকগুলো। আর এদের তো কারোর মাথায় কোনো হেলমেট দেখতে পাবেন না, উচ্ছৃঙ্খলের মতন গাড়ি চালানো এদের। দেখুন, এটা সব জায়গায় ট্যুরিজম প্লেসে এটা হয়ে থাকে। আমাদের মায়াপুরেও হয়, নবদ্বীপেও হয়, প্রত্যেকটা জায়গায়, পুরীতে গিয়ে তো মানে প্রচুর এরকম কিন্তু অনেকটাই আপনারা দেখতে পাবেন। কিন্তু এখানকার বাচ্চাদের মনের মধ্যে একটা সুন্দর রাধারানীর একটা বীজ আছে, জানো তো? বীজ বপন হয়ে গেছে তাদের হৃদয়ে। যাদেরই দেখা হবে হাত জোর করে আপনাকে বলবে রাধে রাধে। সেই বাজারটা পার করে আপনার কিন্তু আবারও একটা বড় রাস্তায় আসতে হবে। আর এখানে কিন্তু লেখা থাকবে আর পরিক্রমা মাত্র মানে রাধাকুণ্ড 6 কিলোমিটার কি এরকম কিছু একটা ব্যাপার-স্যাপার আছে। তো এখান দিয়ে কিন্তু আপনারা আবারও জুস খেয়ে নিতে পারেন, আখের রস খেয়ে নিতে পারেন, পেঁপে খেয়ে নিতে পারেন। আর ঠিক এর লেফট সাইড এবং রাইট সাইড দুদিকেই কিন্তু পায়খানা বাথরুম আছে। এটা অত্যন্ত প্রয়োজন। বারবার আমি এই কথাটা কেন বলছি? কেননা প্রকৃতির ডাক সবথেকে বেশি সমস্যা আমাদের মায়েদের। যে সমস্যাটা হয়ে থাকে, যে জিনিসগুলো আপনারা এই জায়গাগুলোকে আপনারা নোট করে রাখবেন, না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। কারণ অনেকের কাছে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলতে পারবে না, কেননা আপনার মতন অনেকেই হয়তো প্রথমবারের জন্য এই পরিক্রমা করছে। এই সুলভ এগুলো নতুন হয়েছে, এগুলো কিন্তু আজ থেকে কয়েক বছর আগে ছিল না। সত্যি আমাদের মাননীয় নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে মাইল ফলকটি দেখছেন, এই মাইল ফলকের ঠিক এই রাইট সাইডে আরও একটি পায়খানা বাথরুম। এটা অনেক পুরনো, কেননা এখানে আমিও একদিনকে বিপদে পড়ে এসেছিলাম, যে কারণে এটা আমার খুব চেনা। আর এই চলার পথে আমরা কিন্তু অনেক ছবি প্রতি বছর তুলি, এবছরও তুলেছি। তো সেগুলো কিন্তু আপনাদের আমি পরবর্তীতে দর্শন করাবো। যাই হোক, এই গোবর্ধন পরিক্রমার এক্সপিরিয়েন্স প্রতি বছরই তো আমরা করি, আমাদের ভীষণ ভালো লাগে। আর আপনাদের আমি বারবার এই গোবর্ধন পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা, পুরী দর্শন করাই এই কারণেই যে আপনাদের এই সমস্ত জায়গায় আসার জন্য মনের মধ্যে একটা আসক্তির সৃষ্টি হোক। দেখুন, আপনি এই বৃন্দাবনে কিন্তু মানে ভ্রমণের উদ্দেশ্যে আসবেন না, ভ্রমণের মানসিকতা নিয়ে যদি আপনি আসেন, তাহলে কিন্তু আপনার এই বৃন্দাবন পরিক্রমা একদমই বৃথা হয়ে যাবে।
তো আপনি আসবেন রাধারানীর চরণ দর্শন করতে, রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করার জন্য। প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলোকে আপনারা মাথায় রাখবেন। আর এই চলার পথে অনেক বসার জায়গা পাবেন, সেখানে বসে একটু রেস্ট নেবেন। তবে মনে রাখবেন, এই যে আখের রস বলুন, ফ্রুট জুস বলুন, যেখান থেকেই যাই খান না কেন, আপনার ব্যাগটাকে কিন্তু আপনি হাতছাড়া করবেন না। আপনারা জানেন যে আজ থেকে 2 বছর আগে 2023 সালে আমার সঙ্গে ঘটেছিল একটা ভয়ঙ্কর মর্মান্তিক কাণ্ড। কী ঘটেছিল জানেন? আমার ব্যাগের মধ্যে ছিল আমার আইফোন, গিম্বেল, ক্যামেরা, এরকম অনেক কিছু ছিল, যেটা কিন্তু আমি আখের রস খাবার পর আমি আমার পাশেই রেখেছিলাম। ঠিক আছে? রাখার পর যখন আখের রস খেয়ে আমি পেমেন্ট করতে যাই, তখন পাশে দেখি চেয়ারের উপর থেকে আমার ব্যাগটা আর নেই। কি অদ্ভুত সেই দৃশ্য, মানে সেই মর্মান্তিক একটা ইয়ে। তো যাই হোক, দুঃখ কষ্ট তো একটু লাগেই, যদিও জড়জাগতিক চিন্তাভাবনা মানুষ তো থাকেই। যাই হোক, কিছু করার নেই, সমস্ত কিছু মেনে নিয়েছিলাম। যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলোকে আপনারা মাথায় রাখবেন। এই পরিক্রমা মার্গে এমন চুরি ছিনতাই এরকম কম বেশি ঘটতেই থাকে। পুলিশ প্রোটেকশনের কথা যদি আপনি বলেন, হ্যাঁ, পুলিশ প্রোটেকশন আছে, কিন্তু যে আমাদের মানে এই যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশগুলো যতটা অ্যাক্টিভ, মানে কি বলবো, এদেরকে অনেক বদনাম রয়েছে, সুনাম রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ অনেক অ্যাক্টিভ, যেটা কিন্তু অন্যান্য রাজ্যের পুলিশগুলো ততটা অ্যাক্টিভ নয়। এটা আমরা বারবার সেটা উপলব্ধি করতে পেরেছি আমি যতবারই গেছি। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কোনো রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাবো না, বা রাজনৈতিক দলকে আমি খারাপ বলবো না। পুলিশ যদি নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো জায়গা খুব সুন্দরভাবে হতে পারে। এখানে অনেক ফোন নাম্বার দেখতে পাবেন টোল ফ্রি, সেখানে বারবার ফোন করেও আপনি কিন্তু সহযোগিতা পাবেন না। তার জন্য আপনার নিজস্ব সেফটি নিজের কাছে। ওই যে বলেছিলাম প্যার কা থাকান দূর করো, এই সেই প্যার কা থাকান। এগুলোকে একটু অ্যাভয়েড করবেন, কেননা এগুলো করে আপনার উপকার তো পাবেনই না, বরঞ্চ আপনার হাঁটার পথটা আরও কঠিন করে তুলবে। তার জন্য কষ্ট লাগলে একটু বসে যান, আস্তে আস্তে হাঁটুন, জোরে জোরে হাঁটার কোনো প্রয়োজন নেই। আর এই সেই উদ্ধব কুণ্ড, এই উদ্ধব কুণ্ডের কাছেই কিন্তু ঘটেছিল আমার সেই ব্যাগ চুরি। আর রাধাকুণ্ডে গিয়ে সেখানে তো বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করে থাকেন যে এই যে ব্যাগ বা আপনার মূল্যবান সামগ্রী সাবধানে রাখবেন। এই জিনিসগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত, না হলে তো একটু সমস্যা তো হবেই। বারবার আপনাকে সতর্ক করার পরও আপনি যদি সেগুলো মেনে না নেন, তাহলে তো আপনার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটবেনই। তো এই পরিক্রমা মার্গে আপনার খিদে সাধারণত পাবে না প্রচুর পরিমাণে ফ্রুট জুস, ডাব ইত্যাদি খেলে। তবে অনেক জায়গায় আপনি অনেক ভান্ডারা পাবেন, সেই ভান্ডারাগুলো থেকে আপনি অ্যাভয়েড করে চলবেন। আর যদিও বা খান, সেখানে অবশ্যই প্রণামী দিয়ে নেবেন। কেন বলুন তো? প্রেমানন্দ স্বামী মহারাজ একটা কথা বলেছেন, কেননা তাদের তো সুকৃতি লাভের জন্য তারা ফ্রিতে খাওয়াচ্ছে, তাই না? কিন্তু ফ্রিতে কোনো কিছুই খাওয়া উচিত নয়, এই জিনিসগুলো মনে রাখা উচিত। আর এমন ছোট ছোট ভ্যান রিক্সা আপনারা দেখতে পাবেন, সেখানে কিন্তু আপনারা এরকমভাবে পরিক্রমা অনেকেই করেন, কিন্তু এই পরিক্রমার যে কী বাস্তবিক অর্থ, সত্যি আমি আজও বুঝে উঠতে পারিনি। কথায় কথায় আমরা কোথায় চলে এসেছি বলুন তো? আমরা কিন্তু চলে এসেছি সেই বৃন্দাবনের গুরুত্বপূর্ণ একটি স্থান, রাধাকুণ্ড। যে স্থানে আসলে আমার মনের মধ্যে থেকে অনুভূতিটা একটি আলাদা রকমভাবে হয়ে ওঠে। আর সেই রাধাকুণ্ডে আমি প্রবেশ করে গেছি। আমি মানে কি বলবো, এতটা ভালো লাগে এই রাধাকুণ্ডে, যে কারণে বৃন্দাবনে আসলে আমি এই রাধাকুণ্ডে বেশিরভাগ সময় আমি কাটিয়ে দিই। আপনাদের যাদের এই রাধাকুণ্ডে এসে থাকার ইচ্ছা আছে, আপনারা কিন্তু থাকতেই পারেন। এখানে কিন্তু খুব অল্প টাকার বিনিময়ে আপনি কিন্তু ঘর ভাড়া পেয়ে যাবেন, এবং সঙ্গে যদি 2-3 জনা থাকে, তাহলে তো কোনো চিন্তাই নেই। খুব অল্প টাকার মধ্যে এখানে কিন্তু রুম পেয়ে যাবেন। যদিও বা রুমগুলো আহামরি ভীষণ ভালো না, তবেও থাকার জন্য ঠিক আছে। আরও এখানে আপনি পেয়ে যাবেন অনেক তুলসীর মালা। আর সবথেকে বড় কথা, এখানে প্রচুর পরিমাণে বাঙালি মায়েদের আপনারা কিন্তু এই স্থানে দেখতে পাবেন। আর তাদের কিন্তু সংসার থেকে বিতাড়িত করেছে তাদের সন্তানরা। ভাবুন তো, সে সন্তান কেমন, যে সন্তান তাদের মা বাবাকে সংসার থেকে বিতাড়িত করে, যে সন্তান 10 মাস 10 দিন তাদেরকে গর্ভে রেখে তাদেরকে জন্ম দিয়েছে, আজ সেই সন্তান তাদেরকে বাড়ি থেকে এইভাবে বিতাড়িত করেছে। আর জানেন তো, এদের সঙ্গে আপনি যখন কথা বলবেন, কোনো চাষাভুষা ফ্যামিলি থেকে এরা আসেনি। এদের কারো সন্তান রেলের চাকরি করে, কারো সন্তান ব্যাংকের চাকরি করে, আবার কারো সন্তান মানে কি বলবো, শিক্ষক নাকি তারা। লোকসমাজে তারা নাকি শিক্ষক। তারা নাকি এই জগতের যে সমস্ত যুবক বা যুবতী রয়েছে, তাদের নাকি গড়ে তোলার কারিগর।
শিক্ষার প্রদীপ জ্বালায় নাকি তারা, আজ তাদের প্রদীপ যে জ্বালিয়েছে যে মায়ে, সেই মাকে কিন্তু তারা এইভাবেই ছেড়ে গেছেন, জানেন তো। আপনারা যখন আসবেন 10টা মায়ের সঙ্গে কথা বলবেন, 10টা মায়ের মধ্যে 7-8টা মায়েদের এরকম মানে মর্মান্তিক কথাবার্তা আপনি কিন্তু আপনার হৃদয়টাকে কাঁদিয়ে দেবে। এই জিনিসগুলো আমাকেও মানে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। আমি যখন রাধাকুণ্ডে বসে আছি, তখন একটা মা আমার পাশে এসেই বসেছিল। তো অনেকক্ষণ পর আমি যখন বাংলায় কথা বলছিলাম ফোনে, তখন মা আমাকে বলছে, বাবা তুমি কোথা থেকে এসছো? ওয়েস্ট বেঙ্গল থেকে? তখন আমি বললাম, হ্যাঁ মা। আপনি কোথা থেকে এসছেন? তখন বলছে, আমি আমি এসেছি সেই মায়াপুরের কাছেই জায়গাটা, সবাই চিনবেন, ধুবুলিয়া থেকে। তো ধুবুলিয়া থেকে উনি কিন্তু এখানে চলে এসছে। তো ওনার ঠিকানাটা ঠিকঠাক করে দিল না, কেন জানেন তো? কেননা ওনার সন্তানের অপমান হবে, হয়তো মানে কি বলবো, আমি হয়তো গিয়ে সেখানে গিয়ে বলতে পারি, যে কারণে তার সন্তানের অপমান হবে। এ কারণে কিন্তু সন্তানের নামও বলল না, সন্তানের ঠিকানাটাও দিল না। বলল যে, আমি বললাম যে আপনি এখানে কেন, আপনার সন্তান এত ভালো চাকরি করে। তখন বলল যে, যেটা আমার কপালে আছে বাবা সেটাই হয়েছে। তিনি কিন্তু সন্তানের বদনাম একটা সময়ের জন্যও করল না। এটাই হচ্ছে মা। মা কখনোই চান না যে তার সন্তানের বদনাম হয়। কিন্তু আমি তো বুঝে গেছি যে তার সন্তান তাকে বিতাড়িত করেছে। ওই একটা মাত্র সন্তান অনেক কষ্ট করে তিনি মানুষ করেছেন। ওনার স্বামী অনেক অল্প বয়সে মানে বাচ্চা যখন ছোট ছিল তখনই নাকি মারা গেছে। তো এরকম আরও কয়েকজনের সঙ্গে আমি কৌতূহলের বশে জিজ্ঞাসা করেছি, ম্যাক্সিমামই এমন কীর্তিকলাপ আমি কিন্তু জানতে পেরেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দায় কিন্তু সেই বৌমা। কেন বাবা? বৌমার কথা কেন শুনবে তুমি? তুমি তো সন্তান, তুমি নিজের স্ত্রীকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। অবশ্যই মা বাবাকেও শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত। সঙ্গে সঙ্গে বউকে আমি বলছি না যে আপনারা ভীষণভাবে আক্ষেপ নিক্ষেপ করবেন, তাড়িয়ে দেবেন, একদমই নয়। ভালোবাসুন, শ্রদ্ধা করুন, আর বোঝান যে এ তো আমার মা, আমাকে জন্ম দিয়েছে, তাহলে কেন তার সঙ্গে আমি এরকমটা করব? প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই রাধাকুণ্ডে এসেছি। এই রাধাকুণ্ডে কিন্তু রাধারানী অভিন্ন। এই রাধাকুণ্ড এবং এখানে আছে শ্যামকুণ্ড, সেটিও আপনাদের দর্শন করব। আর এই যে মায়েরা দেখছেন, এই প্রত্যেকটা মায়েদের আপনারা কম বেশি কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা সংসার থেকে বিতাড়িত হয়েছে। একটা ক্ষুদ্র সন্তান তাকে বিতাড়িত করেছে, কিন্তু এই বৃহৎ সংসারে এসে তিনি পড়েছেন। তো এই বৃহৎ সংসারে আমরা প্রত্যেকেই তার হাতে হাত বাড়িয়ে দেওয়া আমাদের উচিত। তার জন্য আপনারা যখনই আসেন না কেন, অবশ্যই তাদেরকে কিছু না কিছু দান করা উচিত। কেননা আপনারা কিন্তু অনেক টাকা খরচ করে এখানে আসেন, কিন্তু সেই মায়েদের যদি আপনারা অল্প কিছু দেন, আপনারা কিন্তু খুব একটা কম হবে না। এই বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, দান করে কখনো কিন্তু আপনার অর্থ কিন্তু কমে না, বরঞ্চ সেটা বাড়ে। কেন বলুন তো? আপনারা দেখতে পারবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নন বেঙ্গলিরা এবং যারা রয়েছে মারোয়াড়িরা, তারা কিন্তু প্রচুর পরিমাণে দান ধ্যান করে। আর আপনারা জানেন যে ভারতবর্ষের জিডিপি মানে ভারতবর্ষের অর্থনীতিটাকেই ধরে রেখেছে নন বেঙ্গলিরা এবং বিভিন্ন মারোয়াড়ি ব্যবসাদাররা। তাহলে তাদের অর্থ কেন কমে না? তারা তো এত দান ধ্যান করে। আমাদেরও উচিত যতটা সম্ভব আমরা পারবো ততটাই দেব। প্রিয় বন্ধুরা, রাধে রাধে। আমরা কিন্তু এখন প্রবেশ করে গেছি সেই রাধাকুণ্ডে। রাধাকুণ্ডের স্পেশাল একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। এই রাধাকুণ্ডে কোথায় এসে থাকবেন, কেমনভাবে খাবেন, এখানে ফ্রিতে কোথায় খাবার দেয়, তার ডিটেলস একটি ভিডিও আমি কিন্তু এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত এই রাধাকুণ্ডে এসে স্নান করছেন। আর আপনারা মনে রাখবেন, এই রাধাকুণ্ডে যখনই আপনি আসবেন তখন কিন্তু মনে রাখবেন, এটা কোনো সুইমিং পুল নয়, দীঘা বা মন্দারমণি নয়। যে কারণে এই রাধাকুণ্ডকে আমাদের অবশ্যই শ্রদ্ধা নিবেদন করা উচিত এবং এই রাধাকুণ্ডকে আমরা প্রণাম নিবেদন করা উচিত। প্রথমেই আমরা এসেই পা ধোয়া আরম্ভ করব না, কারণ এটা পা ধোবার কোনো জায়গা নয়। এটা হচ্ছে সর্বপ্রথম প্রণাম নিবেদন করা উচিত। প্রণাম নিবেদন করে খুব বিনম্রতার সঙ্গে স্মুথলি আমাদের কিন্তু এই রাধাকুণ্ডে নামা উচিত। আর এখন যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে সঙ্গম স্থান। একদিকে রয়েছে আমার রাধাকুণ্ড এবং অপরদিকে রয়েছে আমার শ্যামকুণ্ড। তো আপনারা চেষ্টা করবেন এই সঙ্গম স্থানে স্নান করার, কেননা প্রথমে রাধাকুণ্ডে একটা ডুবকি লাগাবেন, উঠে তারপর কিন্তু শ্যামকুণ্ডে একটা ডুবকি লাগাবেন। আর তারপর এই শ্যামকুণ্ড থেকে একটা ডুবকি লাগিয়ে আবারও রাধাকুণ্ডে আপনি একটা ডুবকি লাগাবেন। তবেই কিন্তু আপনার এই যে রাধাকুণ্ডে স্নান করার পূর্ণতা পাবে। তাহলে এই বিষয়গুলো, কি ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা মনে রাখবেন। আর এখানে আসার পর এখানে প্রচুর ব্রাহ্মণ আছে
যেগুলো কিন্তু আপনাকে বলতে থাকবে যে এখানে এসেছেন ব্রাহ্মণদের দান করুন, এটা করুন, ওটা করুন, পুজো করুন, এটা করুন। কিন্তু আপনারা যদি চান করতে পারেন, বারণ আমি করব না, কারণ বারণ করার কোনো রাইট আমার নেই। কিন্তু আমি বলবো যে আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন যদি আপনার ভালো না লাগে, কিন্তু আপনারা ওদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। যত তর্ক বিতর্কে জড়াবেন আপনার কিন্তু সমস্যা হবে, কারণ তারা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। আপনাকে কিন্তু অনেক উল্টোপাল্টা ভালো মন্দ কথা বলবে, যেটা কিন্তু আপনার এই যে ধাম বা এই যে পরিক্রমার যে আপনার মাইন্ডটাকে তারা কিন্তু পুরোপুরিভাবে ডিস্টার্ব করে দেবে। যে কারণেই আমি কোনো রকমভাবে কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াতে চাই না। আর যখনই আসবেন আপনি যদি একা থাকেন তাহলে কিন্তু স্নান করা আপনার কাছে একটু চাপের বিষয়, কেননা আপনার মোবাইল ফোন, ব্যাগ আপনি যদি রাখেন, আপনাকে আমি কথা দিচ্ছি, রেখে আপনি 1 সেকেন্ডের জন্য চোখ সরাবেন, আপনার ব্যাগ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। 100% এর কোনো ব্যতিক্রম নেই। তার জন্য দেখবেন, ভালো করে বুঝবেন পরিক্রমার সময় যে হ্যাঁ, একে আমার বিশ্বাস করা উচিত। দেখুন, বিশ্বাস করা বা যাত্রাপথে কাউকেই উচিত নয়, কারণ কখন কে কোন বেশে আছেন আপনি কিছুই জানেন না। তার জন্য চেষ্টা করবেন দুজনা করার। আর যদি আপনার অসুবিধা হয় তাহলে রাধাকুণ্ড থেকে জল নিয়ে আপনার মাথায় ছিটিয়ে নেবেন, কেননা মোবাইল ফোন বা আপনার এই গুরুত্বপূর্ণ মানি পার্স এগুলো হারিয়ে গেলে আপনার বাড়ি আসা হয়তো সম্ভব হবে না। বিশেষ করে যারা বিদেশ থেকে আসে তাদের পাসপোর্ট পর্যন্ত হারিয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু এখন রাধাকুণ্ড থেকে বেরিয়ে এসেছি, কেননা ওই স্থানে বেশি টাইম আমরা থাকলে পরে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। কথায় কথায় এখন কিন্তু বেলা কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে, যে কারণে কিন্তু আমাদের এই যাত্রাপথে কিন্তু সন্ধ্যা লাগবে, মানে অলরেডি বিকাল হয়ে গেছে। তাহলে আপনারা হয়তো অনেকেই বলবেন যে প্রভু আপনি কোন কোন পথে করলেন যে এই বিকাল হয়ে গেল আপনার, আমরা তো এই অল্প টাইমের মধ্যে করে ফেলি। ওই যে বললাম, আমি যে স্থানে যাই সেই স্থানে একদম পুরো মানে ডিটেলস তার যে ফলের জুসটা আমি যেমন পান করি, সেই স্থানটার ওর মাহাত্ম্য থেকে শুরু করে সেই স্থানটার অনুভূতিটা আমার হৃদয় স্পন্দন হয়ে আমার যখন মানসিক শান্তি পাবো সেই স্থান তখনই আমি ত্যাগ করি। তো যাই হোক, আমি প্রত্যেকটা স্থানে বসেছি, সেই স্থানের মাহাত্ম্য শ্রবণ করেছি, এবং ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের যে গ্রুপ নিয়ে আমি কিন্তু আগিয়েছি। তো যাই হোক, তো এই যে পরিক্রমা মার্গে আমরা কিন্তু এখন রাধাকুণ্ড ত্যাগ করছি, রাধাকুণ্ড থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে পরিক্রমা কিন্তু আমাদের একটা আলাদা চ্যালেঞ্জের বিষয়, কেননা এই যাত্রাপথে আপনি যখন এই রাধাকুণ্ডে এসে টাইম কাটাবেন, কাটানোর পর আপনার পাটা কিন্তু ভারী হয়ে যাবে, যে ক্ষেত্রে আপনার এই যাত্রাপথটি হতে চলেছে ভীষণ চ্যালেঞ্জের। তো বেরিয়ে একটা শসা কাটছিল দেখছিলাম, তো সেখান থেকে শসাটা হালকা করে একটু শসা খেয়ে নিয়েছিলাম। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তা ধরে আমরা কিন্তু এখন যাব। আর এই যাত্রাপথটি আমাদের কিন্তু আর বেশি দূর নয়, মাত্র আর এখান থেকে 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার আর আমাদের যাত্রা আছে। তো এই 4.5 কিলোমিটার আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা বা ফাইনাল এক্সাম, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর এই যে 4 কিলোমিটার রাস্তাটি কিন্তু যেতে ভীষণ ভীষণ টাফ ব্যাপার এবং ভীষণ কষ্টের। এবার অনেকে সরাসরি রাধাকুণ্ডে আসতে চায়, তো সরাসরি এই স্থান থেকে গাড়িতে করে তারা কিন্তু রাধাকুণ্ডে আপনারা আসতে পারবেন। মানে শুধুমাত্র রাধাকুণ্ডে আসার জন্য যদি আসেন, সরাসরি এই সাইড দিয়ে বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে আসতে পারেন। এছাড়া অনেকেই আপনারা মনে করেন বাসে করে আসবেন, তারা বাসে করেও আসতে পারেন। রাধাকুণ্ডে আসতে কিন্তু আপনাদের খুব একটা বেশি টাইম লাগবে না। তবে এই পরিক্রমা মার্গটি কিন্তু ভীষণ ভালো, কি বলবো, মানে এতটা পথ আমরা যে জার্নি করলাম আমাদের কোনো রকম কোনো কষ্ট কি বলবো, মানে কষ্টই হচ্ছে না। তবে এই যে লাস্টের দিকে বোঝেনি তো, জড়জাগতিক মানুষ আমি, পায়ের তো একটু কষ্ট হয়, পা তো আর মেনে নেবে না। যাই হোক, এই বাবাকে দেখছি, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম তিনি কত বছর ধরে এরকম পরিক্রমা করছে। বলছে বিগত তিনি 6 বছর ধরে এরকমভাবে তিনি পরিক্রমা করে চলেছে। দেখতে পাচ্ছেন, ঠিক এরকমভাবেই কিন্তু তেনারা পরিক্রমা করেন। আর এনাদের দেখলে এনাদেরকে অবশ্যই মিনিমাম 50-100 টাকা আপনি দিয়ে আসবেন, তার থেকে বেশি পারলে বেশিই দেবেন, কিন্তু 2-5 টাকা এদের দেবেন না। কেন বলুন তো? কেননা এরা এরকমভাবেই সেবা করে, তারা কিন্তু কারোর কাছে কিছু চায় না। তবে আপনার সামর্থ্য আছে, বৃন্দাবনে যখন এসেছেন আপনার সামর্থ্য আছে, এবার সবার সামর্থ্য সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করবেন এদেরকে দেবার। আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক কুসুম সরোবরের কাছাকাছি, জানেন তো, তখন কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা লাগবে, আর পশ্চিম আকাশে তখন সূর্যিমামা ডুব ডুব দেবে, এরকম একটা ব্যাপার। তো কুসুম সরোবরটা এই সময়টা কিন্তু অসাধারণ লাগে। তো এর পরবর্তীতে কুসুম সরোবর বলুন, আরও অনেকটা জায়গা আমরা দর্শন করেছি, সেই সমস্ত জায়গা আপনাদের ধীরে ধীরে দর্শন করাবো। তো কুসুম সরোবরের কাছাকাছি যখন আসবেন তখন দেখবেন আপনার ক্লান্তটা কিন্তু আরও বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন
কুসুম সরোবরের একদম কাছে আমরা চলে এসেছি। কুসুম সরোবরটা একটু দর্শন করুন। দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে কুসুম সরোবরের গা ঘেঁষে তখন কিন্তু সূর্য মামা ডুব লাগাচ্ছে। ওই লাল বর্ণের সূর্য মামাটা ঠিক যেন এই স্থান থেকে ডুবকি লাগাচ্ছে। আর এই কুসুম সরোবরের ভেতর এখন কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না, যে কারণে আমাদের কিন্তু বাইরে থেকেই দর্শন করে নিতে হলো। প্রিয় বন্ধুরা, তো কেন বলুন তো? কেননা ভিতরে কিছু একটা কাজ চলছে, যে কারণে বেশ কয়েক বছর ধরেই কুসুম সরোবরের ভেতরে আর কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। তো যাই হোক, কারণটা আমি জানি না, বাইরে থেকেই আপনারা দর্শন করবেন। এই কুসুম সরোবরটা কিন্তু খুব সুন্দর। যদিও বা এখানকার যে পুলিশ প্রশাসন বলুক, ম্যানেজমেন্টের সঙ্গে যদি আপনার পরিচিতি থাকে, তবে কিন্তু আপনি ভেতরে প্রবেশ করতে পারেন। আর ঠিক কুসুম সরোবরের অপোজিটে কিন্তু একটা পায়খানা বাথরুম আপনারা দেখতে পাবেন। যাই হোক, যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো আপনাদের জাস্ট আমি লোকেট করছি। কেন বলুন তো? কারণ আপনাদের সমস্যা হতেই পারে। আপনারা হয়তো বারবার বলছেন যে প্রভু, বারবার আপনি পায়খানা বাথরুম কেন দেখাচ্ছেন? দেখুন, এতটা যাত্রাপথে তো সমস্যা হতেই পারে। বারবার বলেছি যে কোনো জায়গায় আপনারা পায়খানা বাথরুম করবেন না। কেননা এই ব্রজভূমি প্রত্যেকটা স্থানে হয়তো কোনো না কোনো লীলা ভগবান করেছে। তার জন্য সিলেক্টেড কয়েকটা জায়গা যেগুলো পায়খানা বাথরুম করা রয়েছে সেখানেই ব্যবহার করা উচিত। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আপনারা তো এতক্ষণ দর্শন করলেন। হয়তো আমার সঙ্গে আপনারাও হয়তো ক্লান্তি হয়ে গেছেন। আমার চোখ মুখ দেখে আপনি বুঝতেই পারছেন যে দীর্ঘ যাত্রাপথে আমাদের কিন্তু ক্লান্তিটা বেশ আমাদের চোখ মুখে ছাপ ফেলে দিয়েছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না বলুন? কেননা এতটা যাত্রাপথ কষ্ট তো একটু হবেই। কেননা জড়জাগতিক মানুষ, সুখে থাকি, বিভিন্ন রকমভাবে বাড়িতে কোনো কষ্ট করি না, যে কারণে এই যাত্রাপথগুলো আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জের একটি বিষয়। যাই হোক, আমরা কিন্তু কথায় কথায় এখন কিন্তু সেই মানে বেশ মানে কাছাকাছি চলে এসেছি। মানে আমাদের যে পরিক্রমা এন্ড পয়েন্ট, যেখানে আমরা পরিক্রমাটা সমাপ্ত করব, তার কাছাকাছি কিন্তু চলে এসেছি। আর কিন্তু দূরত্ব আমাদের বেশি নেই। কিন্তু এই যে যে অল্প দূরত্ব পথ, এই অল্প দূরত্ব পথে যখন এই বাচ্চাটাকে দেখলাম মায়ের সঙ্গে দণ্ডবাত করতে করতে সে পরিক্রমা করছে, সত্যি কথা বলতে কি মনের মধ্যে একটা আলাদা স্পিরিট পেলাম, আলাদা এনার্জি পেলাম। তো সত্যিই এটা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে যে এরকম মা সন্তানদের নিয়ে এরকমভাবে পরিক্রমা করছে। আপনারাও আসুন না, করুন। এই পরিক্রমাগুলো না করলে এই সনাতন ধর্মের আপনারা তো অস্তিত্ব বুঝে উঠতে পারবেন না। দেখতে পাচ্ছেন বাচ্চা শিশুটি মায়ের সঙ্গে কত সুন্দর পরিক্রমা করছে। আর এদের কাছে জিজ্ঞাসা করলাম যে মাতাজি, আপনারা কতদিন ধরে পরিক্রমা করছেন? এনারা বলছেন এনারা বিগত 6 মাস ধরে তারা এই পরিক্রমাটি করছেন। তো এবার অনেকেই আছেন এই পরিক্রমাটি কিন্তু দীর্ঘ বছর ধরে সম্পূর্ণ করেন। এবার ভাবেন যে 6 মাস কি এদের কি কোনো কাজকর্ম নাই, তারা এরকমভাবে করছে? না, এরকমভাবে না। হয়তো কোনো বছরে তারা এসে ১-১.৫ কিলোমিটার করে গেল ৫-৭ দিনের জন্য, আবারও কখনো ছুটি পেল, তখন আবার ৫-৭ দিনের জন্য তারা ওইখানকে মার্কিং করে যায়, তারপরে আবার ওখান থেকে স্টার্ট করে। এরকমভাবেই কিন্তু তারা এই যে পরিক্রমাটি তারা কিন্তু করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, কথায় কথায় কিন্তু আমরা পরিক্রমার একদম শেষের দিকে এসে উপস্থিত হয়েছি। আর যখন এই শেষের দিকে আপনারা আসবেন, তখন কিন্তু আপনারা এমন অনেক মানে জায়গা পাবেন যেখান থেকে আপনারা অনেক জিনিস বা প্রসাদ বা এখান থেকে অনেক জিনিস আপনারা প্রিয়জনের জন্য নিয়ে যেতে পারেন। তবে বলবো, এত দূর পরিক্রমা করে তারপর আর মনের মধ্যে ইচ্ছা হয় না যে এই স্থান থেকে আর সেগুলো নিয়ে যাওয়ার। তো যাই হোক, এই যে আমরা এখন পরিক্রমার ইন পয়েন্টে চলে এসেছি, আর রাত কিন্তু বেশ ঘনিয়ে এসেছে। তো তার সত্ত্বেও তো পরিক্রমাটা শেষ করতে হবে। তখন মনে হয় যে একটা টোটো পেলে কি করব? কিন্তু না, মনের মধ্যে একটা এনার্জি নিয়ে আমরা কিন্তু আবারও এগিয়ে পড়লাম সেই পরিক্রমার এন্ড পয়েন্টের দিকে। কারণ এটা কিন্তু আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জের। আর এই প্রভুজিটা দেখছেন, এই প্রভুজিরা কিন্তু এরকম দণ্ডবাত করতে করতে তেনারা কিন্তু পরিক্রমা করছেন। আর এই পরিক্রমা মার্গে আপনারা মানে এরকম অনেক ছোট বড় অনেক মন্দির আপনারা দেখতে পাবেন। সময় সুযোগ পেলে হাতে থাকলে অবশ্যই মন্দিরগুলো, প্রত্যেকটা মন্দির দর্শন করবেন। তো যদিও বা প্রত্যেকটা মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে আমি দর্শন করেছি কিন্তু আপনাদের দর্শন করাতে পারিনি। তবে আপনারা যখন আসবেন তখন দেখবেন, চেষ্টা করে যদি সম্ভব হয় দর্শন করবেন। আর যদি সম্ভব না হয় ধীরে ধীরে পরিক্রমাটা কমপ্লিট করবেন। কেননা এই পরিক্রমাটি কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, জানেন তো? প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু সেই স্থানে এসে উপস্থিত হয়েছি, যে স্থানে কিন্তু আমরা করব আজ এই পরিক্রমার সমাপ্তি। মুখের মধ্যে একটা আনন্দ হাসি তো আছেই, কেননা আমরা সফলতার সঙ্গে নির্বিঘ্নে নির্বাধায় আমরা এই পরিক্রমাটি করতে পেরেছি। এর জন্য আপনাদের
অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে হয়তো আমরা করতে পারতাম না। আমার চ্যানেলের অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন, বয়স্ক সদস্য রয়েছেন, তারা তো আমাকে ভীষণভাবে উৎসাহী করেন এবং আনন্দ দেয়, যে কারণে আমরা কিন্তু বা আমি কিন্তু এই পরিক্রমাগুলো করার মতন সাহস পাই। মা বাবার আশীর্বাদ তো রয়েছেই, রাধারানীর অশেষ কৃপা ছাড়া আমি কখনোই আসতে পারতাম না। যাই হোক, রাধারানীকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাকে তিনি, এই পাপী মানুষটাকে তিনি যে এই ব্রজে ভূমিতে এসে এই পরিক্রমা করার সুযোগ করে দিয়েছেন, এর জন্য রাধারানীকে জানাই আমি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং প্রণাম। কেননা রাধারানী আমায় এই কৃপা না করলে হয়তো আমরা এটা করতে পারতামই না। যাই হোক, কথায় কথায় আমরা কিন্তু সেই পরিক্রমা সমাপ্ত যে স্থানটা, সেই স্থানটা আর অল্প কিছু দূরত্ব রয়েছে, মানে কি বলবো, আর হয়তো 100 মিটার দূরত্ব রয়েছে, তারপরই কিন্তু আমাদের এই পরিক্রমা সমাপ্ত হবে। যাই হোক, আমাদের পরিক্রমা কিন্তু একদম সমাপ্ত হয়েছে। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য। যাই হোক, এই পরিক্রমার একদম সমাপ্ত যে স্থানে, সেই স্থানে এসে উপস্থিত হয়েছি। এই স্থানে এসে প্রণাম নিবেদন করেছি। গোবর্ধনকে জানাই অসংখ্য ধন্যবাদ, তাকে পরিক্রমা করতে পেরেছি। আর এই সেই অন্তিম স্থান যেখানে রয়েছে পরিক্রমা সমাপ্ত। আর এরপর আমরা এখন এখান থেকে টোটো নেব বা অটো নেব। অটো নিয়ে আমরা কিন্তু আমাদের রুমে ফিরব। যাই হোক, 500 থেকে 600 টাকা নেবে পার হেড, কিন্তু শেয়ারে যাব না, আমি সিঙ্গেল আমাদের যে রিজার্ভ করব, রিজার্ভ করে আমরা কিন্তু এই স্থান থেকে যাব, কেননা আর শরীরে পারছে না, যে কারণে ভিড়ভাট্টার মধ্যে আমরা যাব না। 500 টাকার মধ্যে আমরা কিন্তু বৃন্দাবনে পৌঁছে যাব। রাধে রাধে প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকবো এবং অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকবার জন্য। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, রাধে রাধে, জয় গোবর্ধন পরিক্রমা কি যায়, রাধে রাধে।